একই ঘরটা তো অন্ধকার কেন? লাইট জ্বালি তো বাথরুমে গেছিলাম, ফিউজ হলো নাকি? কে কে ওখানে? মাথা থেকে পা অব্দি কালো কাপড়ে মোড়া একটা মানুষ একটু একটু করে নীলাম্বরের দিকে এগিয়ে এলো। তার ঠোঁটে তির্যক হাসি। আগন্তুক নারী না পুরুষ বোঝার উপায় নেই। নীলাম্বর চিৎকার করতে গেলে সে নীলাম্বরের মুখ চিপে ধরল। নীলাম্বর মানুষটার হাতে কামড়ে দিয়ে একবার চিৎকার করল, সিকিউরিটি, সিকিউরিটি! অন্ধকারের ছায়ামূর্তিটা নীলাম্বরের পিঠের কাছে তখন একটা তীক্ষ্ণ ছুরি ঠেকালো। বড় মুহূর্তে সে একটা দেশলাই জ্বালিয়ে নীলাম্বরের চোখের সামনে ধরল। সেই আলোয় চোখে পড়ল নীলাম্বর ভয়ে কুঁকড়ে রয়েছেন, আর তার সামনে থাকা মানুষটার চোখে ফুটে উঠেছে ঘৃণা, প্রতিহিংসা, লোভ। তারপর কেটে গেল আরো 5 ঘন্টা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবাইকে জানাই দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধেতে পূর্বে আপনারা গুপ্তধনের গল্প শুনেছেন, আর এই দেবী পক্ষের মধ্যেই আপনাদের ভালোবাসায় আবার ফিরছে গুপ্তধনের একটি রোমাঞ্চকর গল্প। আজ আপনি শুনবেন সঙ্গীতা চৌধুরীর কলমে চিত্রগড়ের গুপ্তধন। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সঙ্গীতা চৌধুরী, প্রধান চরিত্রে প্রীতম এবং রৌনিক। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, চিত্রগড়ের গুপ্তধন। ব্রেকিং নিউজ। আজ রাত 10:30 কলকাতায় নিজের বাসভবন দেবভিলাতে রহস্যজনক মৃত্যু হল প্রখ্যাত সঙ্গীত শিল্পী নীলাম্বর দেবের। পুরো ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর সংক্রান্ত আরো তথ্য পেতে সঙ্গে থাকুন তোমার সঙ্গে 22 ঘন্টা চ্যানেলের নিউজ ফিডে। চোখ সরাবেন না। কাকাই, তুমি টিভি দেখছো, অথচ তোমার মুখটা এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছে না। এত চিপস খেও না, মোটা হয়ে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে তোমার। দেখো, এই চ্যানেলের যিনি অ্যাঙ্কার শিলা, ও কিন্তু চোখ সরাতে মানা করেছে। আমি কিন্তু ওর কথা শুনছি। আচ্ছা কাকাই, শিলা দিদিকে জিজ্ঞেস করো না চ্যানেলের নাম তোমার সঙ্গে 22 ঘন্টা কেন? না মানে দিনে তো 24 ঘন্টা হয়, 2 ঘন্টা বাদ দিচ্ছে কেন? আর এটাও বুঝলি না যে মানুষের স্নান আর প্রাকৃতিক ওই কর্মটি করতে ঘন্টা 2 মতো সময় লাগে। তাই ওই দুটো কর্ম করার জন্য 2 ঘন্টা মানুষকে বিরতি দিচ্ছে। বাদ বাকি সবসময় এই চ্যানেল কর্তৃপক্ষ মানুষের ওপর নজর রেখে যাবে, আর যে 2 ঘন্টা নজর রাখবে না সে 2 ঘন্টাতেই মানুষ মরে যাবে। এই যেমন শনিকান্ত দেবের বেলায় হলো। শনিকান্ত? সে আবার কে? এই যার কথা এতক্ষণ ধরে শুনছিলাম, ওনার নাম তো নীলাম্বর। ওই হলো নীলাম্বর, তো শনির আর এক নাম। আর ওই যে বললো প্রখ্যাত সাহিত্যিক রাধাকান্ত দেবের বংশধর, ওই দুটো মিলিয়ে বললাম আর কি। কাকাই প্লিজ, এই নিয়ে 2 পিৎজা
আর 5 প্যাকেট চিপস শেষ করে ফেলেছো। এই চিপসের প্যাকেটটা আমার জন্য রাখো, আমি খাবো ওটা। এই চুপ কর, শিলা আবার ফিরে এসেছে। শনিকান্ত থুড়ি নীলাম্বর দেবের ঘটনাটা একবার শুনে নি দাঁড়া। ব্রেকিং নিউজ, নীলাম্বর দেবের প্রয়াণের ঘটনা নিয়ে সরাসরি আপনাদের সামনে চলে এসেছি আমরা। শোনা যাচ্ছে আজ দুপুরে নীলাম্বর দেবের একটা স্টেজ শো ছিল। তিনি সেখানে যাবেন বলেই উপরের ঘরে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরও তিনি নিচে নেমে না আসায় তার স্ত্রী প্রমীলা দেব ঘরে গিয়ে তাকে ডাকতে শুরু করেন। ঘরের ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রমীলা দেবী নীলাম্বর দেবের ব্যক্তিগত দেহরক্ষীকে ডেকে পাঠান। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে যায়। তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রখ্যাত গায়ক? কি কারণ ছিল এর পিছনে? পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে এত সাফল্য থাকা সত্ত্বেও কোন হতাশা শেষ করে দিল তাকে? জানতে হলে চোখ রাখুন। আরে পাপা, এই চ্যানেলটা বন্ধ করলি কেন? এক কেসটা আর শুনতে ভালো লাগছে না। হাতে কোনো কেস নেই, আর তুমি 70 কেজি থেকে মুটিয়ে 75 কেজি হয়ে গেছো। তোমার এই 5 ফুট 4 ইঞ্চি সাইজে এই ওজনটা একদম ভালো নয়। খাওয়া দাওয়া বন্ধ করে চলো বাইরে থেকে ঘুরে আসি। বাইরে যাবি? বেশ, চল না, হাঁটাও হবে। আসার পথে গণেশের গোটা 6 কচুরি খেয়ে আসা যাবে। কোনে মেইন রোডে নতুন একটা আইসক্রিমের স্টলও খুলেছে, সেখানেও বরং। আরে কি হলো কি? চিপসটা তো দিয়ে যা। তোর বসে থেকে এখন কি যে করি। চয়ন চ্যাটার্জি একজন প্রাইভেট ডিটেকটিভ, বয়স 32 বছর, উচ্চতা 5 ফুট 4, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। তবে এই সাদামাটা চেহারাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তার ক্ষুরোধার মেধা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি। ইংলিশে অনার্স পাশ করে একসময়ের পুলিশের কনসালটেন্ট হয়ে কাজ করতেন তিনি। তবে বছর 2 হলো কলকাতায় নিজস্ব একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। বেশ কয়েকটা কেস সলভ করে ইতিমধ্যেই শহর ও শহরের বাইরে বেশ পরিচিত হয়ে উঠেছেন। ইদানিং হাতে তেমন কোনো কেস আসেনি বলে খবরের কাগজ আর ইবসেনের লেখা পড়েই দিন কাটছে তার। ইয়েস, চয়ন চ্যাটার্জি স্পিকিং। হ্যাঁ অফিসার, বলুন। হ্যাঁ বলুন, শুনছি। সংক্ষেপেই বলুন। বেশ, আমি যাচ্ছি। কিন্তু বিষয়টা শুনতে সহজ লাগলেও বেশ ঘোরালো বলে মনে হচ্ছে। জায়গাটা কোথায়? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। ফোন রাখার পর একটা মুচকি হাসি খেলে গেল চয়নের মুখে। কি হলো কাকাই, নতুন কেস? অফিসার অভিষেক দত্ত ফোন করেছিলেন, একটা কেসে আমাদের সাহায্য করতে হবে। তুই ব্যাগ গুছিয়ে ফেল, আমাদের কালকেই বেরোতে হবে। মানে ব্যাগ কেন গুছোতে হবে? যা শুনলাম ওখানে প্রায় দিন 4 থাকতে হতে পারে। ওয়েট, কাল তো পঞ্চমী, এই পুজোর মুখে কোথায় কি থাকতে হবে? কলকাতার মধ্যে তো জায়গাটা? না, জায়গাটা কলকাতা থেকে বেশ কিছুটা দূরেই। ট্রেনে প্রায় 7-8 ঘন্টার জার্নি রয়েছে। উত্তরবঙ্গের কাছে একটা অফবিট জায়গা। তুমি যাও, আমি নেই। ওখানে কিন্তু পাহাড় আছে আর ঝর্ণাও। তবে জায়গাটা একটু গ্রাম্য ধরনের। তবে তোর ভালোই লাগবে। তোমার যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আমি এই পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও যাব না। নেভার। তুই তো বলিস তোর গ্রাম্য পরিবেশ ভালো লাগে, তাছাড়া পাহাড় জঙ্গল সবই আছে, আর গ্রামের পুজোও তো তোর পছন্দ। হ্যাঁ তো যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়িতেই দুর্গা পুজো হয়। বনেদি বাড়ির পুজো, তাও আবার এই সময়কার নয়, রানী ভিক্টোরিয়ার আমলের চালু করা পুজো। কি বলছো? কেস সলভ হবে, আবার বনেদি বাড়ির পুজোতে জমিয়ে আনন্দ হবে, আবার পাহাড় ঝর্ণা একসঙ্গে? আর তার সঙ্গে বনেদি ব্যাপার, বলছি না, খাওয়া দাওয়াটা একেবারে চম্পেশ হবে। যা, এই খুশিতে বরং একটু গরম গরম কচুরি নিয়ে আয়, বেশ একেবারে মজ করে খাই, নাহলে বুদ্ধি খুলবে না। দোকান থেকে গরম গরম কচুরি আর আলুর তরকারি নিয়ে এসে পাপাই প্লেটের মধ্যে সাজিয়ে চয়নকে ডাকলো। কচুরির একটা টুকরো ছিঁড়ে মুখে দিয়ে পাপাই বলল, কিন্তু কেসটা কি, খুন না নিখোঁজ? অফিসার দত্ত যতটুকু বললেন তাতে বোঝা গেল
রায়বংশের দেবী মায়ের সোনার কোমর বন্ধনী পাওয়া যাচ্ছে না, যেটার বর্তমান বাজারের মূল্য কিন্তু প্রায় 1 কোটি টাকারও বেশি। 1 কোটি? বেশি হবে তো কম নয়। 1844 সালের এটা বানানো, বাড়ির ঠাকুরের জন্য তৈরি। সে সময় সোনার দাম ছিল কম, তাই স্বর্ণলতা দেবীর বড় দাদু মানে ওই প্রপিতামহ দেবী মায়ের জন্য প্রায় 85 ভরির একটি কোমর বন্ধনী তৈরি করেন। আর সেই থেকেই নিয়ম অনুযায়ী এই কোমর বন্ধনী মাকে নবমীর দিন পুজোর সময় পরানো হয়। তাই নবমীর মধ্যে এই বিছেটা খুঁজে দিতেই হবে। আর যেহেতু বনেদি বংশ, তাই এই বিষয়টা নিয়ে রায়বংশের লোকজন বেশি জলঘোলা মোটেই করতে চাইছে না। এমনকি আমরা যে সেখানে যাব আমাদের পরিচয় পর্যন্ত গোপন রাখার অনুরোধ করেছেন স্বর্ণলতা দেবী। আচ্ছা কাকাই, 1844 সাল? হ্যাঁ, প্রায় 181 বছর আগে। আর রায়বাড়ির পুজো আসলে সেই সময়কারই পুজো। যাই হোক, গেলেই সব বোঝা যাবে। এই শোন, তুই ব্যাগপত্র ভালো মতো গুছিয়ে নে, আর খাবারের একটা আলাদা ব্যাগ করবি, সেখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট থাকবে। যদিও বনেদি বাড়ি খাওয়া দাওয়া ভালোই হবে, কিন্তু ঘন ঘন তো আর খাবার চাওয়া যায় না। কে কি ভাববে না ভাববে। খাওয়া নিয়ে তোমার লজ্জা আছে? যেখানেই কেস সলভ করতে চাও সেখানেই তো মানুষ তোমার খাদ্য পীড়িতের কথা সব জেনে যায়। আজ অব্দি তো দেখলাম না কখনো একটা কেস সলভ করতে গিয়ে একটু বুঝে শুনে খেলে। ওপর কাকাইয়ের খাওয়া নিয়ে রাগ দেখালেও পাপাই জানে চয়নের সাদামাটা চেহারা, খাদ্যপ্রীতি আর মজার এই চরিত্রই রহস্য সমাধানের জন্য একেবারে আশীর্বাদ। এত সাদামাটা একটা মানুষকে ধুরন্ধর গোয়েন্দা বলে সহজে কেউ আন্দাজ করতে পারে না বলেই চয়ন শত্রুর মুখে ছাই ফেলে বারবার জিতে যায়। তাই কাকাইয়ের ওপর রাগ দেখালেও কাকাইয়ের কথা অনুযায়ী ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওরা পঞ্চমীর দিন ভোর 4টের ট্রেন ধরল। আর ঠিক বেলা 11টায় ওরা পৌঁছে গেল আজু হামড়ি স্টেশনে। স্টেশন থেকে নেমে গাড়িতে করে 1 ঘন্টা গেলেই পরে শাঁখারিপোতা। পুরো গ্রামটাই পাহাড় আর জঙ্গলে ঘেরা। ওদের জন্য রায়বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছিল। শাঁখারিপোতা জায়গাটি গ্রাম হলেও খুব সুন্দর সাজানো। চারপাশের পাহাড় আর সবুজ জঙ্গল দেখতে দেখতে ওরা আসছিল। ঠিক সেই সময় আশেপাশের জঙ্গল থেকে একটা বুনো হাতি ওদের গাড়ির সামনে চলে এলো। কাকাই, চলিয়ে চলিয়ে ফুল ভলিউম সে চলিয়ে। কাকাই প্লিজ, এই পরিস্থিতিতে তোমার এই ভুলভাল হিন্দি বলা বন্ধ করো, নয়তো সত্যি হরিবল হয়ে যাব আমরা। ভাই সাহেব, গাড়ি মে গড়গড় কর রা হ্যায় কিউ? উফ, এরা তো বাঙালি, তুমি হিন্দি বলছো কেন? চয়ন যখন ভুলভাল হিন্দি বলছিল তখন হাতিটা ওদের গাড়ির সামনে এসে নিজের সুর দিয়ে গাড়িটার মাথায় হাত বোলাতে থাকে। আর এই দৃশ্য দেখে চয়ন আর পাপাইয়ের তো ভয়ে ভিড়মি খাওয়ার জোগাড়। কিন্তু গাড়ির চালক বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িটাকে পাশের একটা সরু গলির মধ্যে ঢুকিয়ে নিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। ভগবান কে ওয়ার্ড সে বাঁচ গয়া, ধন্যবাদ। আপনারা যার বাড়িতে যাচ্ছেন তিনি আমার দূর সম্পর্কের পিসিমা হন। এই পুরো শাঁখারিপোতাতে আপনি যত মানুষকে পাবেন তাদের প্রত্যেকের শরীরে এক বংশের রক্ত। আর এই যে হাতিটাকে দেখলেন, এটা বাচ্চা হাতি। হাতি একটু বড় হয়ে গেলে বন দপ্তরে খবর পাঠানো হয়, তারপর তারা চিড়িয়াখানায় ভরে নিয়ে যায়। এতে ভয়ের কিছু নেই। এই শাঁখারিপোতাতে চিড়িয়াখানাও আছে? হ্যাঁ, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, চিড়িয়াখানা সবই আছে। আর সব থেকে বড় কথা কি জানেন তো, এসব জায়গায় আমাদের নিজেদের লোক। এই যে শাঁখারিপোতা লেখা মাইল ফলকটা দেখছেন, এটাকে আমরা সীমানা বলি। এখানে একটা হাই স্কুল আর গ্রামীণ হাসপাতাল আছে। বাম পাশে আছে চিড়িয়াখানা। এই হাসপাতালে 2জন ডাক্তার, চিড়িয়াখানার 2জন স্টাফ আর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের 3জন দিদিমণি আছে বাইরে। বাইরে বলতে ওনারা ওই আজু হামড়ির মেজুডাঙ্গা থেকে আসেন। এই 1 ঘন্টার দূরত্বে বাস, আসেন, কাজ করেন, চলে যান। এখানে বাইরের কোনো মানুষ থাকে না? না, আসলে আমাদের বৃদ্ধ প্রপিতামহ মানে বড় দাদামশাই দেবীর স্বপ্নাদেশ পেয়ে এখানে জমি নিয়ে বসতি স্থাপন করেন।
মায়ের পুজো শুরু করেন, সেই থেকেই তিনি নির্দেশ দেন এই ভূমিতে আমাদের আত্মীয় স্বজন ছাড়া আর কেউ থাকতে পারবেন না। মনে হয় উনি দৈব আদেশেই এটা জানতে পেরেছিলেন। এইটাও যে দৈব নির্দেশ কি করে জানলে? দেখুন, আসলে বাপ ঠাকুরদার মুখে শুনেছি প্রথম দিকে কিছু ব্যবসাদার নাকি এখানে এসেছিলেন। জমি কিনে নয়, ওই বর্দামশাইয়ের করা ঘরেই ভাড়া বাবদ টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেন। কিন্তু রাতারাতি তাদের দোকান ঘর জ্বলে যায়। জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হওয়ার দরুন বর্দামশাই তাদের ক্ষতিপূরণ দিয়েছিলেন, কিন্তু তারা নাকি রাত্রেবেলা দেখেছিল এক বিশাল হাতি গর্জন করে তাদের দিকে এগিয়ে আসছে। আর সেই হাতির পিঠে লাল কাপড় পরা এক নারী। হাতির গর্জন শুনে তারা বাইরে বেরোতেই যাবে, ঘরে আগুন ধরে যায়। তখন থেকেই এই সাঁকারি পোতাতে আমাদের বংশের লোক বাদে অন্য কেউ আসে না। ভয় ভক্তি সব মিলিয়ে বলতে পারেন এই যে তোরণটা শুরু হলো। ভালো করে দেখুন, এটাই হলো আমাদের বর্দামশাই তৈরি করা সীমানা, এবার রমাকান্ত দেবের সাম্রাজ্য। বুঝলেন কি না? দেখো কাকাই, গেটের উপর কি সুন্দর শাঁখ, যেন অর্ধচন্দ্র। ভালো করে দেখো ভাইপো, পুরো গেটটাই শাঁখের তৈরি। তাই তো দেখছি। বাবা, ওই 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 দেখুন, ওই দেখুন, আমার পিসিমা স্বর্ণলতা দেবীর বড় ছেলে আর ছোট ছেলে চলে এসেছে। আমি তাহলে চলি? হ্যাঁ, থাকছেন তো? তাহলে পরে আবার দেখা হবে নাকি? নমস্কার, আমি শঙ্কর মোহন, স্বর্ণলতা দেবীর বড় ছেলে। আচ্ছা, বেদু শেখরকে পাঠিয়েছিলাম, অসুবিধা হয়নি নিশ্চয়ই? না, কিন্তু উনি সম্পর্কে কে হন আপনার? ভাই হয়। আমাদের বর্দামশাই আর বিধুর বর্দামশাই ছিলেন দুই ভাই। বেশ, পরিচয় করিয়ে দিই। এই হলো আমার ছোট ভাই ব্রজমোহন। আমি আর মেজু ভাই অবনীমোহন মিলে এখন ব্যবসাটা সামলাচ্ছি। আর ছোট ওকালতি করে ওই আজুহামারি স্টেশনের কাছে যে হাইকোর্টটা আছে ওইখানেই। ব্রজোর কথাতেই আমরা আপনার শরণাপন্ন হয়েছি। বজ্রমোহন চয়নের সঙ্গে হ্যান্ডশেক করলেন। বড়দা তো সবটাই বলল, আমার খালি একটাই অনুরোধ, বাড়িতে কাউকে বিষয়টা জানানোর দরকার নেই, অযথা আতঙ্ক ছড়াবে। বাড়িতে মাই কেবল জানেন। আর আপনাদের মেজো ভাই, মেজো কর্তা? অবনী বরাবরের একটু রগচোটা মেজাজের। আসলে ব্যবসার জিনিসপত্র সামলাতে সামলাতে একটু উদ্ধত হয়ে গেছে। আর ছাড়ুন ওর কথা। আচ্ছা, এই গ্রামের নাম শাঁখারি পোতা কেন? আমাদের বড়দামশাই, মানে বৃদ্ধ প্রপিতামহ যিনি ছিলেন, তিনি কলকাতা থেকে উঠে এসে এইখানে জমি কেনেন, জঙ্গল কেটে বসতি তৈরি করেন, গ্রাম কেনেন, নিজের ভাইদেরকে শহর থেকে নিয়ে এসে এখানেই জায়গা দেন। এই গ্রামটা অনেক যত্ন করে তিনি তৈরি করেন। তার শাঁখের ব্যবসা ছিল, সে কারণেই তিনি এই গ্রামের নাম দেন শাঁখারি পোতা। আচ্ছা, এই পুরো গ্রামটা জুড়ে শুধুই আপনাদের শরিক? বিষয়টা অদ্ভুত, তাই না? হ্যাঁ, আসলে বর্দামশাই দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই গ্রাম কিনে বসতি স্থাপন করে দেবীর পুজো শুরু করেন, আর এই পুরো গ্রামটাকেই দেবোত্তর সম্পত্তি করে দেন। তার আগে অবশ্য কিছু দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে বাইরের কেউ এই গ্রামে দুদিনের অতিথি হয়ে আসলেও জমি কিনে থাকতে পারতেন না। আর দেবোত্তর সম্পত্তি ঘোষণা হয়ে যাওয়ার পর তো আমরা এখানকার জমি বিক্রি করতেই পারি না, সে অধিকারই আমাদের নেই। বেশ, বুঝলাম। কিন্তু দেবীর কোমর বন্ধনীটা যে নেই, সেটা প্রথম কি খেয়াল করলে? আমার মা স্বর্ণলতা রায়, উনি তারপর আমার বড়দা আর আমাকে ডেকে সবটা জানান। ইন্সপেক্টর দত্ত আমার পরিচিত ছিলেন, ওনাকে সবটা বলতেই উনি আপনার নাম রেকমেন্ড করেন। হ্যাঁ, আমি ওনাকে অনুরোধ করি যে আপনাকে বিষয়টা সংক্ষেপে জানিয়ে যেন আমাদের বাড়ির পুজো উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়। আচ্ছা, কোমর বন্ধনীটা কোথায় রাখা থাকতো? মায়ের ঘরে। ও,
মা বলতে কিন্তু আমাদের মা নন, দেবী মা। দেবী মায়ের মন্দির চলেই এসেছি। আসুন আসুন, দেখাচ্ছি। দেবী মায়ের মন্দির দেখে চয়ন ও পাপাই রীতিমতো অবাক হয়ে গেল। পোড়া মাটির কারুকার্য করা এই মন্দিরের প্রত্যেকটা কারুকার্যের মাঝে শাখা বসানো, আর মন্দিরের ওপরে ঠিক গ্রামে ঢোকার তোরণের মতো শাখা দিয়ে একটা অর্ধচন্দ্র করা। ছোট কর্তা আমাদের আগে মন্দিরে ঢুকলেন, তারপর মাতৃবিগ্রহের পাশের দেওয়ালে আঙুলে করে একটা বিশেষ চিহ্ন আঁকলেন। সঙ্গে সঙ্গে দেওয়ালের উপরের দিকে একটু চড়চড় আওয়াজ হলো, আর মন্দিরের যেদিকে চয়ন পাপাইয়েরা দাঁড়িয়েছিল তার উল্টো দিকের দেওয়াল থেকে একটা চতুর্ভুজের মতো অংশ খুলে পড়ল। বড় কর্তা চয়নকে দেখালেন এটা আসলে একটা গুপ্ত বাক্স, যেখানে মায়ের সমস্ত গহনা রাখা হয়। এবার বুঝলেন তো কেন আমি বা ছোট চাইনি পুলিশ বা কেউ এই সবের মধ্যে আসুক। আসলে আমাদের পূর্বপুরুষরা কখনোই চাইতেন না যে দেবীর গহনাতে যে কোনো অবস্থায় হাত দিতে। তারা সব সময় শুদ্ধভাবে দেবীর গহনাতে হাত দিতেন, পরবর্তী প্রজন্ম কি করবে না করবে এই ভেবে। আমাদের পূর্বজ মন্দিরের মধ্যে এইভাবে গুপ্ত বাক্স করে গিয়েছিলেন। আর ছোট যে সংকেত করলো সেই সংকেতটিও আমাদের বংশের ছোট সন্তান ছাড়া আর কেউ জানে না। আর আমরা চাইও না যে এই বিষয়গুলো জানাজানি হোক, তাই পুলিশে খবর দিতে চাইনি। কিন্তু ওই কোমর বন্ধনীটা না পেলে নবমীর দিন পুজোই হবে না, তাই একান্ত নিরুপায় হয়ে। আপনি চিন্তা করবেন না, আপনাদের পরিবারের এই সমস্ত গুপ্ত জিনিস আমার কাছে গুপ্তই থাকবে। বলছিলাম, বাড়ির ভেতরে গেলে হয় না? অনেকক্ষণ তো হলো, নিশ্চয়ই আপনার মা মানে কর্তামা থেকে শুরু করে বাড়ির গিন্নিরা আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ চলুন চলুন। ছোট, তুই ভাই আগে গিয়ে একটু সবাইকে বল আমরা এসেছি, জল খাবারের বন্দোবস্ত করতে। না না না, অত ব্যস্ত হওয়ার কি আছে। আবার এটাও ঠিক, আপনাদের গিন্নিরা সারাদিন ধরে রান্না করেছেন, আমি এসব বলে এখন ঠাকুরপো হয়ে বউঠানদের মন রাখা আমার দায়িত্ব বই কি। যান ছোট কর্তা, আপনি বরং বড় মেজ ছোট গিন্নিদের বলুন, আলাপ আলোচনা সব ওই জল খাবারের টেবিলেই হবে। কাকাই কি বলছো এসব? বাড়িতে স্বর্ণলতা দেবী মানে কর্তা মায়ের সাথে আগেই আলাপ করতে হবে। না ভাইপো, তোমার কাকা একদম ঠিক বলেছেন। আপনারা অতিথি মানুষ, আপনারা না খেলে ওরাও তো কিছু খাবেন না। সত্যি আপনি এত বিচক্ষণ মানুষ। যা ছোট যা, তুই যা গিয়ে খবর দে। উনি বাড়ি ঢুকে একেবারে জল খাবারের টেবিলেই যাবেন। আর সত্যি আপনার উদারতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি যেভাবে বাড়ির মেয়েদের কথা ভাবলেন, সেই উদারতা না উদারের তা সেটা একটু পরেই বুঝবেন। বাড়ির মেয়েদের জন্য একটু খাবার রাখলে হয়। হ্যাঁ কিছু বললে? ও ওরকম বলে আসলে ওর সেন্স অফ হিউমার খুব বেশি যখন বুঝতে পারে, তখন একটা বড়সড় কোনো ঝড় বা ভূমিকম্প আসতে থাকে, তখন এরকম একটু বিড় করে বসে। সে কি ঝড়? আজ সন্ধ্যায় দেবীর বোধন হবে, তুমি একটু বলে দিও তো ভাই কখন ঝড় উঠতে পারে। আর ঠাকুর মশাইকে আবার যে আনতে যেতে হবে কি না, সেটা অবশ্য মেজোই যাবে। আমার মেজো ভাইয়ের আবার দেবদিজে খুব ভক্তি, একটু খিটখিটে এই যা। ওই তো নাম করতে না করতেই এসে হাজির। বড়দা, এই তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই না? তুমি অতিথি মানুষকে বাড়িতে নিয়ে এসেছো, আগে বাড়ির মধ্যে নিয়ে আসবে। ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, তারপর মন্দিরে ঢুকবেন। এই কারণেই তো ওনাদেরকে আনবার সময় আমাকে নিয়ে যাওনি, তাই না? আচ্ছা, তোমরা কি ঠাকুর দেবতার নিয়মটুকু মানবে না? আমাদের বড়দা মশাই কি আর এমনি এই বাড়িতে পুজোতে আমাদের শরিক ছাড়া অন্য কাউকে আসতে দিতে চাইতেন না? হ্যাঁ, এইসবের নিয়মের অবহেলার জন্যই গোটা গ্রাম জুড়েই আমাদের শরিক। তারা যখন আমাদের মন্দিরে আসবে তখন তারা শুদ্ধ পোশাক পরেই মন্দিরে ঢুকবে।
কিন্তু শহর থেকে যখন কেউ আসবে সেই মন্দিরটাকে একটা ঘুরতে যাওয়ার জায়গা ভেবে ঢুকে পড়বে। সেই কারণেই না দাদু এত নিয়ম কানুন করে গিয়েছিল। ছোট অতিথিদের নেমন্তন্ন করেছে বলে কিন্তু আমি কিছু বলছি না, তবে তোমার উচিত ছিল ওনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মন্দিরে ঢোকানো। না মানে আমি আসলে অতটা নিয়ম। দেখো বর্দা, শিবু আদি হিমিদের সময় কি হবে আমি জানি না, ওরা আদৌ এসব মানবে কি না তাও জানি না, কিন্তু আমরা যদি ওদের সবটা শিখিয়ে দিয়ে না যাই ওরা তো ভুল করবে, তাই না? বলছি শিবু আদি হিমি কে? বর্দার ছেলে শিবু, আমার ছেলে আদি আর হিমি। ছোটর হবে 2 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি যে মন্দিরে ঢুকলেন জুতো খুলে ঢুকেছিলেন তো? না, শহুরে মানুষ তো আপনারা, তা আপনাদের দেবতাতে বিশ্বাস নেই কিনা সব কিছুকেই তো আপনাদের কুসংস্কার ভাবেন। ওম জয় তং দেবী চামুণ্ডে, জয় ভূতা পহারিণী, জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সাধা নমস্তুতে। দেবীর স্তোত্র পাঠ সম্পন্ন করে চয়ন যখন চোখ তুলে তাকালো তখন সে দেখল বড় কর্তা মেজ কর্তা তো তার দিকে এক বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই সঙ্গে তার সুরেলা পাঠ শুনে বাড়ির গিন্নিরাও বেরিয়ে এসেছেন। কর্তামা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। চয়ন এইবার একটু গলা খাঁকড়ি দিয়ে বলল, শুনুন মেজকর্তা, আমি আপনার মতো ভক্তি পরায়ণ কিনা জানি না, তবে আপনাকে এটুকু বলে রাখি আমি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমার বড় পিসের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় চণ্ডী পাঠ করি, আর মাতৃমন্ত্রেই আমার দীক্ষা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি খেতে একটু বেশি ভালোবাসি, কিন্তু আজ আপনাদের বাড়ির পুজোয় আসবো শুনে সকাল থেকে ডাবের জল আর গোটা দই মিষ্টি ছাড়া বিশেষ কিন্তু কিছুই আর খাইনি। শুনেছি বামুন মানুষেরাও পুজো করবার সময় একটু একটু খেয়ে থাকে। ওটা গোটা 2 নয় 200 কেজি হবে। গোটা রাস্তাতেই তো মিষ্টি সাটাতে সাটাতে এসেছো। ভাইবাবু কিছু বললি নাকি? না কাকাই, বলছি তোমার খিদে পাইনি? মানে সারা রাস্তা তো গোটা 2 মিষ্টি ছাড়া আর কিছুই খাওনি? মেজো খোকা, তোর সবেতে বাড়াবাড়িটা এবার বন্ধ কর। উনি নিজেও দীক্ষিত ব্রাহ্মণ, তোর আমার থেকে একটু বেশিই জানবেন। আর তাছাড়া এই পুজো যিনি চালু করে গিয়েছিলেন তিনি আমার বড় দাদু, তাই নিয়ম কানুনটা আমিও কিছু জানি বই কি। ওনাদের অতিথি করে এই কারণেই আমাদের বাড়িতে আনতে বলেছি, যাতে নিয়ম মানতে ওনাদের ভুল না হয়। এসো চয়ন, বলছি তুমি আমার ছোট ছেলের বয়সী হবে, তাই তুমি করেই বলছি। আমার মেজো খোকার কথায় কিছু মনে করো না। ভিতরে চলো, আমার বৌমারা ভোর থেকে তোমাদের জন্য রান্না করছে। তবে নবমী পর্যন্ত আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ চলে। বড় খোকাকে বলেই পাঠিয়েছিলাম, তোমাদের ব্যাগের মধ্যে আমিষ কিছু নেই তো? স্বর্ণলতা দেবীর কথা শুনে চয়নের মন খারাপ হয়ে গেল, কারণ একটা কালো ব্যাগ ভর্তি সে কেক নিয়ে এসেছিল। বাবাই সেটা বুঝে বলল, হ্যাঁ, বড় জেঠু যখন ফোন করেছিলেন তখন কাকাই বাথরুমে ছিল বলেই আমি ফোনটা রিসিভ করি। আমি ননভেজ কিছু ব্যাগে আনিনি, তবে কিছু বিস্কুট হলে আছে ব্যাগে। এসো পাপা এসো, আমি তোমার বড় জেঠিমা হই, আর ইনি তোমার মেজো জেঠিমা, আর এই হলো ছোট মানে তোমার কাকিমা। আর নতুন ঠাকুরপো তুমি বরং আমাদের বৌঠান বলেই ডেকো। যদি বড় মেজো আর মেজোগিন্নি বলে ডাকি অসুবিধা হবে? একেবারেই না ভাই, এসো তুমি। কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছো? এই ছোট, তুই ওনাদের নিয়ে ঘরে নিয়ে যা। 2 তলার ঘরটা ওনাদের জন্য পরিষ্কার করে রাখা হয়েছে, ওনারা ঘরে গিয়ে ব্যাগটা রেখে আসুক। আসুন আসুন নতুন ঠাকুরপো। পাপাই এসো, বলছি জলখাবারে ফুলকো লুচি, আলুর দম, পায়েস, রাজভোগ আর রাবড়ি আছে। আপনাদের খুব অসুবিধা হবে না? আসলে আমাদের তো পুজো বাড়ি। ফুলকো লুচি?
না 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 না, পাপায়ের কোনো অসুবিধে হবে না, আমারও হবে না। তবে আমার কাপড় জামা ছেড়ে পরিষ্কার হয়ে খেতে যাওয়ার পর ভাজবে, গরম গরম হলে একটু ভালো হয় আর কি। চলো বলছি কাকাই। আরে গুঁতো মারছিস কেন? টয়লেট পেয়েছি নাকি? চল। খেতে বসে চয়ন গুনে গুনে 25টা ফুলকো লুচি, 4 বাটি আলুর দম, 600 গ্রাম রাবড়ি আর গোটা 20 রাজভোগ খেয়ে যখন ঢেকুর তুলল, বাড়ির কর্তারা সকলেই তখন খেয়ে দিয়ে টেবিলে ঝিমোতে শুরু করে দিয়েছে। আর বাড়ির ছেলেমেয়েরা খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে পুজোর আগমনী গাইবে বলে রিহার্সাল শুরু করে দিয়েছে। চয়নের খাওয়া শেষ হলে কর্তামা মুচকি হাসলেন আর বড়গিন্নি বলল, নতুন ঠাকুরপো আর কটা লুচি দিই তোমায়? না না না, আর খাবো না, তাছাড়া দুপুরেও তো খেতে হবে। কিরে বাবাই, ঝিমুচ্ছিস কেন? বড় কর্তা ছোট কর্তা উঠবেন তো নাকি? মেজো কর্তা তো হাত ধুতে চলে গেলেন দেখলাম। ওনাদের অনেক আগেই খাওয়া হয়ে গেছে, খালি তোমার সৌজন্যেই বসেছিলেন। মাফ করবেন, পুজোর বাড়ি, আমি না উঠলে ওদিকটাতে কে দেখতো, তাই ওদিকে যেতেই হয়েছিল। তা বলছি, ওনার পাত তো একদম খালি। আর রাবড়ি দাও বড় বউঠান, বামুন ঠাকুর বলে কথা, কোথাও যেন ত্রুটি না হয় দেখো। পেটে খিদে মুখে লাজ হলে কিন্তু অমঙ্গল হবে। শোনো, আমি আর দিদি এদিকটাতেই আছি, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বরং সন্ধেবেলায় বোধনের পুজোতে কিছু লাগলে সেই দিকটা দেখো গিয়ে। ছোট, কিরে বসবি তো এবার? চলে আয়, সবার তো হয়েও গেল। মা আপনাকে দি। আমার চয়নের সাথে বিশেষ কথা আছে। খোকাদের তো খাওয়া হয়ে গেছে, তোমরা এবার খেয়ে নাও। চয়ন, তুমি আমার ঘরে এসো। আচ্ছা কর্তামা, আপনাদের এই পুজো আপনারা একা করেন? না, আমাদের আরো শরিক আছে তো, সবাই মিলেই পুজোর খরচা করি। তবে হ্যাঁ, মায়ের পুজোয় দায়িত্বটা, মানে কিভাবে পুজো হবে, কে পুজো করবেন, মায়ের ভোগে কি হবে, বা মা কোন গহনা পরবেন, এইসব দায়িত্ব দুই শরিকের ওপরেই বেশি থাকে। আমার ভাইয়ের বংশ আর আমরা, আসলে রামকান্ত দেবের বংশধর বলতে আমরাই, অন্যরা রামকান্ত দেবের ভাইয়ের বংশ। তো আপনার আরেক ভাই কোথায়? ভাই তো মারা গেছে, তার স্ত্রী ও ছেলেরা এখানেই ছিল। তবে এখন আমার ভাইয়ের বাড়ির কাউকেই পাবে না, কারণ ওদের একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ভাইয়ের ছোট ছেলের মৃত্যু হয়েছে, তাই এই পুজোতে ওরা কেউ আসবে না। ওরা গতকালকে ট্রেনেই কলকাতা গিয়েছে। এই বছর পুজোর তাই সব দায়িত্ব আমাদের। অন্যান্য শরিকরাও আছে, তবে আমাদের দুই ভাই বোনের মধ্যে যদি দুই বাড়িতেই কোনো কারণে বাধা পড়ে, সেই ক্ষেত্রে এই পুজোর আয়োজনে শরিকরা সরাসরি হাত দিতে পারবেন, নচেত নয়। আচ্ছা, আপনারা তাহলে দুই ভাই বোন? হ্যাঁ। তার মানে এই বছর আপনার ভাইয়ের পরিবারের কেউ এই পুজোয় থাকবে না। আর এই বছরই কোমর বন্ধনীটা চুরি হলো। আপনার ভাইরা যদি জানতে পারে, তাহলে দোষটা কি একেবারে আপনাদের ঘাড়েই বর্তাবে? দেখো বাবা, ঠিক তা নয়। আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিশ্বাস আছে, তবে যখন পুজোর দায়িত্ব পুরোটাই আমার উপরে এলো, তখন এমন একটা অঘটন ঘটলো যে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। তুমি যদি কোমর বন্ধনী এনে দিতে না পারো, তবে নতুন করে গড়াতে হবে বই কি, কিন্তু সে তো আর আমার পিতামহের তৈরি করা হবে না। 181 বছরের ইতিহাস সেখানে থাকবে না। মা, কোমর বন্ধনী নেই, আর এত বড় খবরটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেছো? মেজকর্তা, আপনি ভুল বুঝছেন। উনি আসলে... আমি আপনার সঙ্গে কথা বলিনি চয়নবাবু, আমি তোমাকে জিজ্ঞেস করছি মা। পারিবারিক এই বিষয়ে তুমি আমার থেকে লুকিয়ে গেছো, আর দুটো বাইরের মানুষকে এসব কথা বলছো কেন মা? হ্যাঁ, চিরটা কাল এই পুজোর সমস্ত দায়িত্ব আমি নিয়েছি, আর আজ আমার এই প্রাপ্য ছিল। হ্যাঁ, এই প্রাপ্য ছিল। আমার কথা শোন মেজো খোকা, ওনারা আসলে পুজোর কথা জিজ্ঞেস করছিলেন, তাই কথায় কথায় বলে ফেলেছি। তাছাড়া কোমর বন্ধনী যে নেই, সেটা তো গতকালকে জানতে পেরেছি। আমি শুধু বড় খোকাকেই বলেছিলাম, তুই পুজোর কাজে ব্যস্ত, তাই তোকে ব্যস্ত করতে চাইনি। থাক মা, একবারও ভেবে দেখেছো, সুধাম্বর দাদা মাইমারা যদি বিষয়টা জানতে পারে, তাহলে কেমন গিয়ে দাঁড়াবে? এই বছর ওনারা এই পুজোর দায়িত্বে নেই, আর এই বছর কোমর বন্ধনীটা হারিয়ে গেল।
মা, কোমর বন্ধনীটার দাম 1 কোটিরও বেশি। ওনারা তো আমাদেরকে সন্দেহ করবেন। সুধাম্বর দাদাটাকে মাফ করবেন, আপনার এই পারিবারিক ব্যাপারে নাক গলানোটা আমার একদম ভালো লাগছে না। আমরা মা ছেলে মিলে কথা বলছি, আপনারা দয়া করে এখন ঘরে গিয়ে বিশ্রাম নিন। এ কেমন অসভ্যতামো! চয়ন বাবা, দাঁড়াও। না, ঠিক আছে কর্তামা, আমাদেরই ভুল। আপনারা কথা বলে নিন, আমরা যাচ্ছি। চয়ন আর পাপাই ঘর থেকে বেরিয়ে যখন দোতলার ব্যালকনিতে গিয়ে পৌঁছালো, তখন স্বর্ণলতা দেবীর মেজ ছেলে অবনী মোহন স্বর্ণলতা দেবীর ঘর থেকে বেরিয়ে একতলার উঠানে গিয়ে ছোট ভাই বজ্রমোহনকে ডাকতে শুরু করলো। আর তারপর একতলার উঠানে দাঁড়িয়ে দুই ভাই বজ্রর সাথে জড়িয়ে পড়ে। দোতলার ব্যালকনি থেকে চয়ন বিষয়টা লক্ষ্য করে সিঁড়ি দিয়ে নেমে একটু আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকলো। ছোট ছোট, কি হলো মেজদা? কি ব্যাপার বলতো তোর? কি আবার ব্যাপার? কাল সন্ধ্যেতে বোধন, পরশু সপ্তমী, তাই কোথাও কিছু ভাগ পড়ে গেল কিনা সেটাই দেখছি। আর আসল জিনিস মানে কোমর বন্ধনীটা কোথায়? মেজদা, মানে থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। ছোট, গহনা কুঠুরির চাবিটা কিন্তু তুই একমাত্র জানতিস, আমার বা বর্দার কারোর জানার কথা নয়। তুমি কি বলতে চাইছো? কোমর বন্ধনীটা আমি সরিয়ে রেখেছি। দেখ, ঝামেলা অশান্তি না করে সরিয়ে থাকলে বার করে দে। এটা মায়ের সম্মানের ব্যাপার, আমি নবমীর মধ্যে এটা ফেরত চাই। মেজদা, আপনার ভাই এমন কাজ করেনি। আমি এমনি এমনি কথা বলছি না ছোট বৌমা, যথেষ্ট কারণ আছে। কোমর বন্ধনী হারিয়ে যাওয়ার আগে এমন কিছু ঘটেছে যে কারণে আমার ছোট ওপর সন্দেহ হচ্ছে। কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো। আহা, তোরা ছেলেবেলার মতো ঝগড়া করছিস কেন বলতো? তাছাড়া মেজো, তুই একটা কিন্তু কথা ভুল বললি ভাই। ছোট কিন্তু আমাকেও গহনা কুঠুরির লকটা শিখিয়ে দিয়েছিল। না দাদা, তুমি এ কাজ করতে পারো না। আর তাছাড়া তুমি তো জানো না সবটা। মেজো, ছেলেমেয়েরা কিন্তু রিহার্সাল করে ফিরছে, ওদের কানে যদি এই কথার এক বর্ণ যায়, আমি কিন্তু এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। ছেলেমেয়েরা মন্দির দালান হয়ে বাড়িতে ঢুকছে দেখে মেজকর্তা বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের দিকে চলে গেল। বড় কর্তা ছোট কর্তার কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন, কিন্তু ছোট গিন্নি মৃণালিনী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে দৌড় দিল। মিনিট 3 পর ছোট কর্তা ঘরে গিয়ে দরজা ঠকঠক করলে মৃণালিনী দরজাটা খুলে দিলেও তাকে ঘরের বাইরে পা রাখতে দেখা গেল না। চয়ন কিছুটা আশ্বস্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, অমনি পাপাই তার ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে বলল, কি মনে হচ্ছে কাকাই? ঘরে চল, বিস্কুট খেতে খেতে বলছি। এর মধ্যে খিদে পেয়ে গেল? খেলে মাথা খুলবে। বাড়ির সব লোকগুলো ঠিকঠাক হলেও এই মেজকর্তা লোকটা কিন্তু ভীষণ অন্যরকম। সত্যি অসভ্য দেখছো কেমন কাকাই? আমার তো মনে হচ্ছে এই মানুষটাই কোমর বন্ধনী সরিয়েছে। কিন্তু মোটিভ এ তো জলের মতন পরিষ্কার। কোমর বন্ধনী সরাবে মেজো ভাই, দোষ গিয়ে পড়বে ছোটর উপর। কোথাও একটা গিয়ে ওই মেজকর্তার ছোট কর্তার উপর রাগ আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। সব সময় আমরা যেটা দেখি সেটা কিন্তু সত্যি হয় না। হতেও পারে মেজকর্তার সন্দেহটাই সত্যি, আর যাকে আমরা ভালো ভাবছি সেই কোমর বন্ধনীটা চুরি করেছে। কথা বলতে বলতে ওরা নিজেদের ঘরে এসে পৌঁছালো। দোতলার যে ঘরটা চয়নদেরকে থাকার জন্য দেয়া হয়েছিল সেই ঘরটা বেশ বড়। ঘর লাগোয়া একটা ঝুল বারান্দা আছে। ঝুল বারান্দায় দাঁড়ালে দেবীর মন্দিরটা দেখতে পাওয়া যায় স্পষ্ট, আর আশেপাশের সমস্ত শরিকদের বাড়িটাও ম্যাপের মতো ভেসে ওঠে। মনে হচ্ছে মন্দিরের উত্তর দিকে বাড়িটা স্বর্ণলতা দেবীর ভাইয়ের বাড়ি, যে সরি করা উশ্বাসের কারণে এ পুজোতে আসতে পারেননি তাদের। কি করে বুঝলে? ভালো করে দেখ, আমরা যে এই বাড়িটায় আছি, এই বাড়ির ওপরে শাঁখের ডিজাইন আর ওই বাড়ির ডিজাইন হুবহু এক। আগেকার দিনে গ্রামের বাড়িতে এমনটা ছিল।
দুই ভাই পাশাপাশি বাড়ি করলে একই রকম নকশা করে বাড়ি তৈরি করতো। জানো কাকাই, এই বিষয়টা কিন্তু নীলাম্বর দেবের বাড়ির ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। ভদ্রলোকের বাড়ির প্যাটার্ন দ্বিভুজাকার। ওনারা দুই ভাই, বড় ভাইয়ের বাড়ির ডিজাইনও এক। তুই কি করে জানলি? নীলাম্বর দেবের বাড়ির কোনো মেয়ের সঙ্গে চক্কর টক্কর চলছে নাকি? আরে না, তুমি গতকাল রাত্রে অফিসার দত্তর সঙ্গে কথা বলতে গেছিলে না? তখন আমি টিভি চালিয়েছিলাম। টিভিতে দুটো বাড়ি পাশাপাশি দেখাচ্ছিল, তখন খেয়াল করি, তবে অতটাও ভালো করে বুঝতে পারিনি। আজ তোমার এই ব্যাখ্যাটা শুনে বুঝতে পারলাম। এক সেকেন্ড দাঁড়া। নীলাম্বর দেব, এদিকে রমাকান্ত দেব আবার মেজকর্তা বলল সুধাম্বর, ওদিকে কর্তামাও বলল তাদের একজন শরিক গতকাল মারা গিয়েছে। অদ্ভুত মিল নয়? আচ্ছা, বাই এনি চান্স নীলাম্বরের দাদা ওই সুধাম্বর নয় তো? বাবাই, তুই একবার শিলাকে ফোন করতো, ও খবরটা কভার করেছিল না? কলটা কর, কুইক কর, কুইক। শিলা বলছে, একটা কেসের ব্যাপারে একটু ইনফরমেশন দরকার ছিল। এই নীলাম্বর দেবের দাদার নামটা কি? বলছি নীলাম্বর দেবের আদি বাড়ি মানে পৈতৃক বাড়ি কি কলকাতায়? আচ্ছা, মিস্টার দত্ত কেসটা নিয়ে এগুলো কত দূর? পোস্টমর্টমের রিপোর্ট করতে দিয়েছে? রিপোর্টটা এলে আমাকে একটু জানিও কিন্তু। হ্যাঁ, ধন্যবাদ, রাখছি। তোমাকে সকলের সামনে এভাবে অপমান করলো আমার একদম ভালো লাগছে না। দেখো, মিস্তাকে আমিও সম্মান করি, কিন্তু ওনার এই রকচটা ব্যাপারটা কিন্তু একদম ভালো নয়। মেজদার আমাকে সন্দেহ করাটা কিন্তু অমূলক নয়। গত বছর তো আমি... ও, এখন সব তোমার দোষ হয়ে গেল? আচ্ছা, সত্যিই যদি নবমীর আগে কোমর বন্ধনীটা না পাওয়া যায়, কি করবে তখন? গহনা না পেলে সে দায় আমার উপরেই চাপবে, কারণ গত বছর গহনা কুটুরির দরজা আমিই বন্ধ করেছিলাম, আর চতুর্দিন দিন মা আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন গহনা বের করতে। দেখো, আমি সব সহ্য করতে পারি। গরিবের ঘরের মেয়ে, এত ঐশ্বর্য দেখে বড় হয়নি, তা না খেয়েও থাকতে পারি, কিন্তু আমার সামনে তোমার অপমান আমি মেনে নিতে পারি না। ভাগলি, আমার নিজে পছন্দ করে তোমাকে বিয়ে করলাম, অথচ তোমাকে সুখী করতে পারলাম না মিনু। আসলে কপালটাই খারাপ যাচ্ছে। বছরকার দিনে বড় বউঠান মেজ বউঠানের মতন নতুন নতুন গহনাও গড়ে দিতে পারি না তোমাকে। দিয়েছ তো, এই হার কানের। সে তো গত 2 বছর পুজোর সময় দেওয়া, এবছর তো আর... সময় কি সবার সবসময় একরকম যায়? যেদিন আমার হাতে অনেক পয়সা আসবে, সেদিন তোমার এই দুটো হাত সোনাতে ভরিয়ে দেব, দেখে নিও। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর মা, বড় দিদি, মেজ দিদিরা আমাকে অনেক গয়না দিয়েছে। এত গয়না আমি কি করব? তুমি ওসব ভেবো না, তোমার কাজে মন দাও। ছোট গিন্নি মৃণালিনী ছোট কর্তার বুকে মাথা রাখল, আর এতক্ষণ ধরে দূর থেকে ওদের দিকে নজর রাখা দুটো চোখ গলা খাগড়ি দিয়ে উঠল। ছোট কর্তা সেই গলার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে পড়ল। আসুন চয়নবাবু, আসুন। বলছিলাম যে কাল থেকে তো পুজো, আজকে দুপুরে খাওয়া দাওয়াটা মিটে গেলে যদি গ্রামটা একটু ঘুরে দেখে আসা যেত তাহলে কিন্তু ভালো। তা আপনি কি আমাদের সঙ্গে যাবেন? আপনারা খাওয়া দাওয়া সেরে নিন। আমাদের শাঁখারি পোতায় বিন্তেশ্বর জঙ্গল আছে, তার পাশেই রয়েছে অরুণমতি পাহাড়, আর পাহাড়ের গা বেয়ে সুন্দর ঝর্ণা। ঝর্ণার নাম হিরণমতি। ওখানে সব পাহাড়, ঝর্ণা যা কিছু আছে সেই সবের নাম আমার বর্দা মশাইয়ের দেওয়া, বুঝলেন কিনা? বিকেলের দিকে অনেকেই ওদিকে যায়। আজ ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদের, কেমন? বেশ, আসছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিধুশেখরের গাড়িতে উঠল চয়ন, পাপাই আর ছোট কর্তা। গাড়িতে বসে চয়ন খোশ মেজাজে কথাটা জিজ্ঞাসা করেই ফেলল। ছোট কর্তা, আপনি গোড়া থেকে আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা একটু খুলে বলুন। মানে এই পুজো কবে থেকে শুরু,
বা আপনাদের বৃদ্ধ প্রপিতামহ রামকান্ত দেবের সম্পর্কে যা কিছু জানেন সবটা একটু খুলে বলুন প্লিজ। আমি যা শুনেছি তা ওই মায়ের কাছ থেকেই শুনেছি বলতে পারি। বিধু দাদাও এখানে আছে, কিছু ভুল বললে শুধরে দিও। হ্যাঁ তুই বল না, আমি তো আছি। আমাদের বৃদ্ধ প্রপিতামহ রমাকান্ত দেবের বাবা সূর্যকান্ত দেবের ছিল 13টি পুত্র সন্তান। কন্যা সন্তানের আশায় তারা এতগুলো সন্তানের জন্ম দিয়েছিলেন। রামকান্ত দেব ছিলেন তার পিতার 11তম সন্তান। 13টি সন্তান হওয়ায় স্বাভাবিকভাবেই সূর্যকান্ত দেবের অবস্থা সচ্ছল হলেও সংসারের অভাব কাটত না। ছেলেপুলেদের মধ্যেও কাউকে সেভাবে পড়াশোনা শেখাতে পারেননি। একমাত্র রমাকান্ত দেবী ছিলেন ব্যতিক্রম। পুরাণ, শাস্ত্র, কাব্য থেকে শুরু করে গণিত, বিজ্ঞান সবেতেই ছিল তার অগাধ জ্ঞান। এহেন রমাকান্ত দেব দেবীর স্বপ্নাদেশ পান। দেবী তার হাত থেকে পুজো নিতে চান। দেবীর স্বপ্নাদেশ পূরণ করতে তিনি কলকাতার যাবতীয় ব্যবসা গুটিয়ে এখানে চলে আসেন। এখানে জমি কেনেন, জঙ্গল কেটে বসতি স্থাপন করেন, আর নিজেদের জ্ঞাতি 12 ভাইকেও এখানে নিয়ে এসে বাড়ি করে দেন। তবে শর্ত একটাই ছিল, শাঁখারি পোতার পুরো জমিটাই দেবোত্তর সম্পত্তি, অর্থাৎ আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, কিন্তু বিক্রি করতে পারি না। আরে আসল কথাটা তো বললি না ব্রজ। শোনা যায় রমাকান্ত দেব আর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ? হ্যাঁ, 1842 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংল্যান্ডে চলে যান। সেই সময় তখন রানী ভিক্টোরিয়ার রাজত্বকাল চলছে। শোনা যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে আমাদের বৃদ্ধ প্রপিতামহ রমাকান্ত দেবের বিশেষ ঘনিষ্ঠতা ছিল। এমনকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সুবাদেই তার সঙ্গে রানী ভিক্টোরিয়ার যোগাযোগ পর্যন্ত হয়ে উঠেছিল। 1846 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মারা যান, আর তার ঠিক 2 বছর আগে আমার বড় দাদু এই দেবী দুর্গার পুজোর প্রচলন করেন এবং 1845 সালে আমাদের বংশের প্রথম মেয়ের জন্ম হয়, রমাকান্ত দেবের মেয়ে হিমনলিনী দেবী। আচ্ছা, এই হেমনলিনী দেবীর বিয়ে কোথায় হয়? হিমনলিনী দেবীর বিয়ে হয়েছিল কলকাতার ছেলের সঙ্গে, কিন্তু সেই ছেলে বিয়ের পর কলকাতায় ঘরবাড়ি বিক্রি করে শাঁখারি পোতাতেই চলে আসে। হিমনলিনী দেবীর মেয়ে বিভাননী দেবী, আর বিভাননী দেবীর মেয়ে আমার মা স্বর্ণলতা। আচ্ছা আচ্ছা, প্রথম যেদিন এলাম তখন বিধু দাদার মুখ থেকে শুনলাম এখানে নাকি দেব বংশের লোক ছাড়া অন্য লোকের আসা যাওয়া বারণ। অন্য বংশের মানুষ এখানে এলে তাদের ক্ষতি হয়ে যায়। কিন্তু হেমনলিনী দেবীর যখন বিয়ে হয়, যার সঙ্গে বিয়ে হয় তিনি তো পর্বত্র, তিনি তো আপনাদের বংশের কেউ নন। অথচ কি অদ্ভুত না, তিনি বংশ পরম্পরায় শাঁখারি পোতায় থাকতে শুরু করেন, অথচ কারোরই কোনো অসুবিধে হলো না। দেবতা যে কখন কি চাই সত্যিই বোঝা যায় না। আচ্ছা বিধু দাদা, আপনি যে দুর্ঘটনার কথা বলছিলেন, সেই ঘটনাটার কথা আপনি কোথা থেকে জেনেছিলেন? ওই তাঁবুতে আগুন লেগে যাওয়ার ঘটনাটা তো রমাকান্ত দেব আমার বরদামশাই ছিলেন আপন ভাই। রমাকান্ত দেবের মুখ থেকেই এই কাহিনী তার 12 ভাই শোনে, আর তাদের মুখ থেকে আমরাও বংশ পরম্পরাক্রমে এই ঘটনা জেনেছি। কেন বলুন তো? না, একটা জিনিস অনেকক্ষণ ধরে মনের মধ্যে একেবারে খটকা বেঁধেছিল, এইবার 2 2 4 হলো। আচ্ছা, রামকান্ত দেবীর তাহলে কতগুলো সন্তান ছিল? রমাকান্ত দেবের 4টি ছেলে ও 1টি মেয়ে ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে তার 3 ছেলেই যৌবনকালে কলেরাতে মারা যায়। তখন বেঁচে থাকে অভয় আর হেমনলিনী। হেমনলিনী দেবীর বংশধর হলেন আমাদের পিসমা স্বর্ণলতা রায়, যার বাড়িতে আপনি উঠেছেন। আর অভয় দেবের বংশধর নীলাম্বর, প্রখ্যাত গায়ক, যে চতুর্থীর দিন মারা যায়। বুঝলাম। এই রোকে নীল রোহিণী ঝর্ণা আগে। নীল রোহিণী নয়, হিরণমতি। চলুন, আপনার খুব ভুলো মন। হ্যাঁ, ওই আর কি। বিধু দাদা, তুমি কি এখানেই থাকবে? আমি তাহলে ওনাদেরকে ঘুরিয়ে আনছি। বিধুশেখর পাহাড়ে উঠতে না চাইলেও ছোট কর্তা ওদের দুজনকে নিয়ে পাহাড়ের পথে পা বাড়ায়। পাহাড়ে ওঠার সময় চয়ন ছোট কর্তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখানে পাপাই ছাড়া আর কেউ নেই? এখানে বলাই যায়।
বলুন। যে কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে বলে আপনারা আমাকে নিযুক্ত করেছেন, সেই কোমর বন্ধনী আদপে কেমন দেখতে, কি তার ডিজাইন, আমি তো কিছুই জানি না। ও দেখেছেন, আমাদের বংশে দেবী মায়ের যত গয়না আছে সেই সব গয়নার ছবি আমার ক্যামেরাতেই তোলা থাকে। কোমর বন্ধনীর ছবিটা ক্যামেরা থেকে ফোনেও নেওয়া হয়েছিল, আপনাকে ফোনে পাঠিয়ে দিচ্ছি, চেক করে দিন। আচ্ছা, এই যে পাহাড়টার নাম বললেন বিন্তেশ্বর, তা এমন নাম কেন? এই পাহাড়ের নামটা আসলে কি তা তো জানি না, তবে আমাদের বর্দামশাই এই নাম দিয়েছিলেন। আসলে এই পাহাড় জুড়ে অনেক গাছগাছালি আছে, এমন অনেক গাছ আছে এখানে যেগুলো বর্দামশাই নিজের হাতে লাগিয়েছেন, আর সেগুলো সংরক্ষণের জন্য চারপাশে বেদির মতো ঘিরে দিয়েছিলেন। ফুলের কুঁড়িকে তো বৃন্ত বলে, সেখান থেকেই বিন্তেশ্বর নামটা এসেছে। এই দেখুন, পাহাড়ের পুরো রাস্তা জুড়ে গাছ, দেশি বিদেশি সব ধরনের গাছ আছে। চলুন চলুন, দেখতে দেখতে যাই। রাস্তাটা এবড়ো খেবড়ো আছে, হাতটা ধরলে বাপাই। আমার মনে হচ্ছে ছোট কর্তা কোমর বন্ধনের ছবিটা চলে এসেছে। আরে বাস, এটা তো ছোট একটা পুকুর, কিন্তু এটাকে তো ঠিক পুকুর বলে মনে হচ্ছে না। পাহাড়ের চড়াই খাদ মনে হচ্ছে কেউ ফালতি করে জল ভরে দিয়েছে। এটা ঠিক প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে মনেই হয় না। হ্যাঁ, পাহাড়ের এই খাদে আমার বর্দামশাই পুকুর করেছিলেন। আগে এখানে দেবী মায়ের বিসর্জন হতো। আমার বড় দাদুর সময় থেকে মায়ের বিসর্জন উত্তর পাড়ার পুকুরে হয়। কাকাই, শাঁখারি পোতাতে না এলে কত কিছু না দেখা রয়েছে তো বলো। পাহাড় ঝর্ণা ঘুরে চয়নরা যখন রায়বাড়ি এলো তখন রাত 8:30। সে রাত্রে আর বেশি কথা হলো না। খাওয়া দাওয়া করে সবাই যে যার ঘরে চলে গেল, কিন্তু একমাত্র চয়নের চোখে ঘুম এলো না। হঠাৎ চয়নের ফোনে একটা মেসেজ এলো। চয়ন মেসেজটা খুলে দেখল শিলা নীলাম্বরের ঝুলন্ত অবস্থাকার ছবি সহ ঘরের আরও কিছু ছবি পাঠিয়েছে, এবং পুলিশ অফিসার নীলার থেকে চয়নের কথা শুনে নীলাম্বরের ইনভেস্টিগেশনের যাবতীয় তথ্য একটা ভয়েস ফাইল করে চয়নকে পাঠিয়ে দিয়েছে। চয়ন হেডফোন কানে নিয়ে পুরো ভয়েসটা শুনতে শুনতে জোরে জোরে মাথা নাড়তে শুরু করলো। এরপর নীলার পাঠানো ছবিগুলো দেখতে দেখতে তার মুখে হাসি ফুটে উঠল। পাপাইকে ডেকে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় চয়নের ঘরে এসে প্রবেশ করলেন স্বর্ণলতা দেবী। চয়ন, কিছু কথা তোমাকে বলার দরকার, যে কারণে এত রাতে আমাকে আসতে হলো। আমাকেই তো ডেকে পাঠাতে পারতেন। না, তাহলে লোক জানাজানি হতো, আমি তা চাইনি। বলুন। আমার বড় দাদু রামকান্ত দেব ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অভিন্ন হৃদয় বন্ধু। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যখন ইংল্যান্ডে ছিলেন, সেই সময় একবার তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমার বড় দাদু সেখানে গিয়েছিলেন। তখন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সৌজন্যে বড় দাদুর সঙ্গে আলাপ হয় কুইন ভিক্টোরিয়ার। আমার বড় দাদু ছিলেন বাংলা এবং ইংরেজি ভাষায় সুপণ্ডিত এবং বিদ্বান ব্যক্তি। এছাড়া তার মধ্যে স্বভাব কবিত্ব বজায় ছিল। কথায় কথায় তিনি ছড়া কাটতেন। শোনা যায় বড় দাদুর এই সমস্ত গুণে মুগ্ধ হয়েই কুইন ভিক্টোরিয়া তাকে একটি সোনার পেন্ডুলাম ঘড়ি উপহার হিসেবে দিয়েছিলেন। শোনা যায় পেন্ডুলাম সেই ঘড়িতে প্রত্যেকটি কাঁটার জায়গায় ছিল একটি করে বহু মূল্যবান হিরে। এই ঘটনার কিছু সময় পরেই বড় দাদু মারা যান। আমরা আমাদের দাদু ও বাবাদের মুখে এই ঘটনার কথা শুনলেও সেই পেন্ডুলাম ঘড়ি কোথায় আছে আমরা তা জানি না। সত্যি কি জানেন না, নাকি সত্যিটা প্রকাশ করতে দিতে চাইছেন না? চয়ন, তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি? তাছাড়া তুমি আমার অতিথি, তোমাকে আমন্ত্রণ করে এনে মিথ্যে বলবোই বা কেন? বুকে হাত দিয়ে বলুন তো কর্তামা, এই শাঁখারি পোতা গ্রামে আপনাদের বংশের মানুষ ছাড়া আর সকলের প্রবেশ নিষেধ। এমনকি বাইরের মানুষ যাতে এখানে ঘাঁটি না তৈরি করে
সেই কারণে আপনার বড় দাদু একটি গল্প বানিয়ে সেটা ভালো রকম সকলের মনে একেবারে গেঁথে দেন, যাতে ভয় বংশের পরম্পরায় সঞ্চারিত হয়। আমার অনুমান যদি সব ভুল না হয়, তাহলে শাঁখারি পোতার মধ্যেই আছে কুইন ভিক্টোরিয়ার সেই ধন। কাকাই, তুমি কি বলছো? শুনুন কর্তাবা, আমার অনুমান যদি ভুল না হয়, আপনার ছোট ভাইপো নীলাম্বর আত্মহত্যা করেননি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ কি জানেন? কি? নীলাম্বর খুন হওয়ার 1 সপ্তাহ আগে এখানে এসেছিল, তাই তো? হ্যাঁ। যখন সে এসেছিল তখন সে খালি হাতেই এসেছিল, কিন্তু যাওয়ার সময় সে একটি কালো সুটকেস হাতে করে নিয়ে যায়। আপনাকে যখন সে প্রণাম করতে এসেছিল তখন আপনি দেখেছিলেন তো? তাহলে শুনুন, নীলাম্বর দেব এমন একজন ব্যক্তি যিনি বাইরে যাতায়াত করার সময় সুটকেস হোক অথবা ব্যাগ কখনো নিজের কোলে তোলেন না, সব সময় পায়ের কাছে ফেলে রাখেন। এই কথাটা আমি ড্রাইভার দাদা, মানে আপনার অপর ভাইপো বিধুর মুখ থেকে শুনতে পেরেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, গত সপ্তাহে যখন কালো সুটকেসটা নীলাম্বর নিয়ে গিয়েছিল, তখন বাড়ি থেকে স্টেশন পর্যন্ত পুরো রাস্তা সুটকেসটা তিনি কোলের মধ্যে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন। এমনকি সুটকেসটাতে কাউকে হাত পর্যন্ত দিতে দেননি। অদ্ভুতভাবে আপনাদের রায় বংশের ছোট ছেলে যেমন ব্রজমোহন বাবু, তেমনই দেববংশের ছোট ছেলে নীলাম্বর, তাই গহনা কুঠেরির সংকেত তার অজানা থাকার কথা নয় মোটেই। আমার স্থির বিশ্বাস দেবী মায়ের কোমর বন্ধনী সেই নিয়ে গিয়েছে। প্রথমে আমার মনে হয়েছিল টাকার জন্য নীলাম্বর বাবু এই কাজটা করেছেন, কিন্তু পরে বুঝলাম ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আসল ব্যাপার? আজ সকালে যখন আপনার মেজো ছেলে ছোট ছেলের সঙ্গে ঝগড়া করছিল, তখন আমি শুনেছি আপনার মেজো ছেলে বলছে, গতবার আমি নীলাম্বরকেও দেখেছিলাম অদ্ভুতভাবে কোমর বন্ধনীটার দিকে তাকিয়েছিল, কিন্তু ভাবতে পারিনি আমার নিজের ভাই এমন কাজ করবে। ছি ছি। নীলাম্বর বাবু এই কোমর বন্ধনীটা অদ্ভুতভাবে দেখেছিলেন। আর আজ যখন আমরা সন্ধ্যায় ঝর্ণা দেখতে গিয়েছিলাম, তখন ছোট কর্তার কাছে কোমর বন্ধনের একটা ছবি দেখি। তাতে দেখতে পাই পুরো কোমর বন্ধনের মধ্যে লিপির মতন ছোট ছোট করে কিছু খোদাই ছিল, সে কারণে কোমর বন্ধনীটা ভীষণ অভিনব হয়ে উঠেছিল। সকলে দেখলে ভাবে এটা কোনো নকশা, কিন্তু আসলে এটা একটা লিপি। ভিক্টোরিয়ার দেওয়া সেই মহামূল্যবান উপহার কোথায় আছে সেটা জানানোর জন্যই কোমর বন্ধনীতে কিছু তথ্য ধাঁধার আকারে লিখে দিয়েছিলেন আপনার প্রপিতামহ। নীলাম্বর বাবুর ক্ষুরোধর দৃষ্টি তা কিন্তু এড়ায়নি। তুমি এই কথা এতটা স্থির বিশ্বাসে বলছো কি করে? নীলাম্বর বাবুর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সমস্ত ছবি আমি দেখেছি। গলা থেকে তার ফাঁস খোলার পরেও তার কিছু ছবি আমাকে পাঠিয়েছে আমার এক সাংবাদিক বন্ধু শিলা। সেসব ছবিতে স্পষ্ট বোঝা যায় গলার তড়ি দেওয়ার জায়গা ছাড়াও গলায় একটা স্পষ্ট মোটা দাগ আছে। মনে হয় খুনি হাতে গ্লাভস বা ওই জাতীয় কিছু পরে গলাটা টিপে ধরেছিল, তারপরে তাকে ফ্যানে ঝুলিয়ে দেয়। পোস্টমর্টম রিপোর্ট এলে আমার বক্তব্যের সঙ্গে দেখবেন মিলে গিয়েছে। কোমর বন্ধনীটা তবে? আমার এক পুলিশ বন্ধুকে ফোন করেছিল, সে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কিচ্ছু পায়নি। আবার নীলাম্বর বাবুর স্ত্রী প্রমীলা দেবী জানতেনই না কালো সুটকেসে তালাবন্ধ অবস্থায় কি আছে, অথচ নীলাম্বর বাবুর মৃত্যুর পর দেখা যায় সুটকেসটা তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। নীলাম্বর বাবুর মিসেস যে মিথ্যে বলছেন না, ফুটেজ দেখেই সেটা বোঝা যায়। আমার স্থির বিশ্বাস নীলাম্বর বাবুর খুনিকে ধরলেই কোমর বন্ধনীটা পাওয়া যাবে। চয়ন, তোমার যেটা ঠিক মনে হয় করো, শুধু এই কোমর বন্ধনীটা উদ্ধার করে দাও। আমি চেষ্টা করব। অনেক রাত হলো, এবার আপনি শুয়ে পড়ুন। বাবা, এই কর্তামাকে নিচের ঘর অব্দি দিয়াই। কর্তামা চলে যাওয়ার পর পাপাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে চয়নকে জড়িয়ে ধরল। উচ্ছ্বাসের কি হলো? আমরা কিন্তু এখনো কিছুই সমাধান করতে পারিনি। কিন্তু কাকাই, গুপ্তধন আছে এই শাঁখারি পোতায়। আমি তো এটা ভাবতেই পারছি না। 24 ঘন্টা হতে চললো, এখনো কোমর বন্ধনের হদিশ পাওয়া গেল না, আর গুপ্তধনের স্বপ্ন দেখছে। আরে তোর লজ্জা টজ্জা করে না? কর্তা মায়ের না হয় বয়স হয়েছে, তাই বলে তুইও দিবা স্বপ্ন দেখবি? যে কেসে এসেছিস সেই কেস ঝুলছে, আবার মাথার উপরে মিস্টার নীলাম্বর দেবের হত্যা রহস্য, আবার এই পেন্ডুলাম রহস্য।
আর ভালো লাগছে না, আমি একটু ঘুমাই, তাহলে বেশি রাতে জাগলে আবার খিদে পেয়ে যাবে। একটা বিস্কুটের প্যাকেট দেবো। শুধু খাই আর খাই। ষষ্ঠীর দিন সকাল হতেই রায়বাড়ির দুই নাতি শিবু আর আদি এরা এসে চয়নার পাপাইয়ের সঙ্গে আলাপ জুড়ে দিল। ওদের সঙ্গে ক্যারাম খেলে আর ষষ্ঠীর পুজো দেখেই সকালটা কেটে গেল। দুপুরে ভরপেট খেয়ে ভাত ঘুম দিয়ে উঠতেই চয়ন দেখল ঘড়িতে 5টা বাজছে। ঠিক সেই সময় ঘরের বাইরে একটা খটখট আওয়াজ হলো। আবার এখন কে এলো? আপনি? আমি হিমি। বাবা বললেন একটু পরেই দেবীর বোধন শুরু হবে, তাই আপনাদেরকে ডেকে নিয়ে যেতে। আপনারা বাড়ির অতিথি কি না? আপনার বাবা মানে মেজো কর্তা তো? আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে বলুন, আমরা আসছি। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন না। না মানে বছরকার দিন তো, পুজো বাড়ি, জিন্স প্যান্ট না পরে আপনিও তো আপনার কাকাইয়ের মতো পাঞ্জাবি পরতে পারতেন। আসলে আমাদের বাড়ির পুজোয় এটাই ট্র্যাডিশন আর কি। যদিও আপনারা বাড়ির অতিথি, তাই আপনারা যা খুশি পরতে পারেন। তবুও আপনার যদি খুব অসুবিধে না থাকে, আপনার পাঞ্জাবি না থাকলে আমি দাদা বা বড়দার থেকেও এনে দিতে পারি। তার দরকার হবে না হেমি, ওর দুটো পাঞ্জাবি আমি পরেই এনেছি। এখন যিনি পরবেন তার মর্জি হলেই হয়। কি ভাই চলবে তো? হ্যাঁ, বাঙালি ছেলে পাঞ্জাবি পরতে অসুবিধা হওয়ার তো কথা নয়। আপনি যান, আমরা আসছি। কি ব্যাপার ভাইপো, বলছি এখানে তো আসতেই চাওয়া হচ্ছিল না, এবার এসে তো মনে হচ্ছে করে কেস সলভ হোক বা না হোক, এখান থেকে একটা কেস ঘটিয়ে তুমি ছাড়বে না। কাকাই, তোমার সব কিছুতেই এই একই রকম টনি। অদ্ভুত ব্যাপার, সবসময় দুজন মানুষ কি বন্ধু হতে পারে না? বন্ধু হয়েই যাক, এর বেশি কিছু হলে মেজকর্তাকে দেখছো তো? বোধনের জন্য উনি নিজে আমাদেরকে কেন ডাকলেন বলতো? হয়তো বুঝতে পেরেছেন অতিথি মানুষদের সামনে সকলের আচরণটা ঠিক করেনি, তাই আবার হতে পারে উনি দুপুরে আমার খাওয়া দেখে বুঝতে পেরেছেন আমি মনে দুঃখ পেয়েছি বলেই এত কম খেয়েছি। তা ঠিক, বিশাল দুঃখ ছিল বলেই তুমি পুষ্পান্ন আর পণ্যের তরকারি মোটে 3 বার নিয়েছো। মন ঠিক থাকলে তুমি যে কতবার নিতে তা আমি জানি, ওর 6 বার তো নিতেই। আমাদের কিন্তু দেরি হচ্ছে, নিচে চলো। ওয়েট, শিলাকে কালকে যে ছবিগুলো পাঠিয়েছিলাম ওর প্রফেসর বন্ধুকে দেখাতে, শিলা সেটা দেখে রিপ্লাই দিয়েছে। কি লিখেছে একবার দেখি দাঁড়া। মেসেজটা দেখে চয়নের হাসি খুশি মুখটা একটু গম্ভীর হয়ে গেল। পাপাই অনেকক্ষণ ধরে খোঁচালো, কিন্তু সে মুখে কিছুই বলল না। এমনকি নিচে নেমে যাওয়ার পর বাড়ির কারোর সঙ্গে সেভাবে কথা বলল না। তবে ঠাকুরমশাই যখন দেবীর বোধন মন্ত্র পড়তে শুরু করলেন, সেই মন্ত্র শুনে চয়নের মুখে হাসি ফুটল। হে দেবী, আপনি এসে এই অধম সন্তানের পুজো গ্রহণ করুন। আজ এই ষষ্ঠী তিথিতে আমি আপনাকে আহ্বান করছি। আপনি আপনি আবির্ভূত হন এই বেল গাছের মধ্যে। আপনি আপনি আবির্ভূত হন এই গাছের শাখায়। আপনি স্বয়ং অধিষ্ঠান করে জগতের অশুভ শক্তির নাশ করুন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বলছি চয়নবাবু, গতকালের ঘটনার জন্য আমি লজ্জিত। আপনি দয়া করে কিছু মনে করবেন না। আসলে আমি ঠিক মেজাজ ধরে রাখতে পারিনি আর কি। না ঠিক আছে, তবে আপনি কি শুধু আমাকেই ক্ষমা চাইছেন নাকি আপনার ছোট ভাইকেও চেয়েছেন? আপনি সবটা শুনেছেন? আসলে আপনার গলাটা তো অমায়িক, তাই না চাইলেও কানে চলে আসে। না আসলে আমি ঠিক মাথাটা ঠিক রাখতে পারি না, তাই বলে ফেলি ভুলভাল। সত্যি কি তাই? কিন্তু আপনার চোখ দেখে কিন্তু মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। যেভাবে সকালবেলায়
অতটা জোর দিয়ে বলছিলেন তাতে মনে হচ্ছে ছোট ভাইকে সন্দেহ করার পিছনে আপনার বেশ কিছু কারণ রয়েছে। আসলে গত বছর দশমীর পর যখন কোমর বন্ধনীটা ঢুকিয়ে রাখা হলো, ঠিক তার পরদিন রাত্রে একটা বিশেষ কারণে আমি মন্দিরের দিক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো মন্দিরের মধ্যে ছায়ার মতো কিছু একটা দেখলাম। পরে দেখি ছোট কোমর বন্ধনীটা এক দৃষ্টে তাকিয়ে দেখছে। আমি জিজ্ঞেস করতে ও বলল, আরে মেজদা দেখ না, কোমর বন্ধনীর একটা ছোট্ট বল মেঝেতে পড়ে গিয়েছিল, তাই আমি লাগাবার চেষ্টা করছিলাম। পরবর্তীতে আমি জানতে পারি ছোট এখন তেমন একটা কেস পায় না। আমার তাই মনে হলো ওর হয়তো টাকার দরকার, কিন্তু আমাদের কাছে লজ্জায় বলতে পারছে না। কারণ আমাদের সব ভাইদের মধ্যে ওই তো পারিবারিক ব্যবসা দেখবে না বলেই জেদ করে অনেক পড়াশুনো করেছিল, তাই হয়তো এখন ওর লজ্জা লাগছে। দেখুন, ও আমাদের ছোট ভাই, আপনার বন্ধু, তাই আমি আপনাকে বলছি যদি সত্যি ছোটর তেমন কোনো অসুবিধা হয়ে থাকে আপনি আমাকে বলতে পারেন। টাকা পয়সা সম্পত্তি গয়নার থেকেও ছোট আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে প্রথম দিন থেকে দেখেই ভোলা ভালা মনে হয়, তাই অনেক বিশ্বাস করেই কথাগুলো বললাম। আশা করি আপনি ছোটকে সবটা বুঝিয়ে বলবেন। হ্যাঁ, সবটা বুঝিয়ে বলবেন। কাকাই, তোমার ফোন বাজছে। শিলা মেসেজ করেছে। কোমর বন্ধনীর ছবিটা ওকে পাঠিয়েছিল। ওর একজন চেনা পরিচিত বন্ধু আছে, তার মাধ্যমে কোমর বন্ধনীতে থাকা লিপিটা ডিকোড করে পাঠিয়েছে আর লিখেছে ধাঁধাটা সলভ হলে এই খবরটা যেন ওদের চ্যানেলে আগে এক্সক্লুসিভ হিসেবে পাওয়া যায়। যে যার ধান্দায় আর কি। তবে এটা ঠিক যে শিলার বন্ধুটি না থাকলে আমরা লিপিটা কোনোদিন ডিকোড করতে পারতাম না। কি লিখছে বলবো, তবে তোকে একা নয়। কর্তা আমার ঘরে চল, সবটা বলছি। শোন, ছোট কর্তাকে ডেকে আনিস। তুমি চলো, আমি যাচ্ছি। তুমি কালকে অবশ্য বলেছিলে, তবে সত্যি কোমর বন্ধনীর মধ্যে ধাঁধা লেখা ছিল, তাও আবার লিপি আকারে। বেশ, বলো। অভয় করিলেন ত্যাগী, তীক্ষা প্রসূন সমুদয়, সূর্যমুখে চলে গেল, ফিরিব আবার গৃহে, কন্যা নাভ কয়, ধার ধরে হেঁটে গেলে তোমারই সে রয়, যেখানে হয় কেবল বিস্ময় হয়। দেখো, পুরোটা আমি বলতে পারবো না, তবে প্রথম দিকের লাইনটা বোধহয় আমি বুঝতে পারছি। কিরকম? দেখো, রামকান্ত দেব মানে আমার বড় দাদুর 5টি সন্তান থাকলেও শেষ অবধি জীবিত ছিলেন অভয় আর হেমনলিনী। হেমনলিনী দেবীর মেয়ে বিভাননী, আর বিভাননী দেবী আমার মা। ওদিকে অভয়ের ছেলে প্রসূন সম্পর্কে আমার মামার একটি ছেলে দিগম্বর, দিগম্বরের ছেলে নীলাম্বর আর সুধাম্বর। এখন ধাঁধার প্রথমে যে আছে, অভয় করিলেন ত্যাগী তীক্ষ প্রসূন সমুদয়, তাতে আমার মনে হচ্ছে এখানে অভয় দাদুর প্রসূন মামাকে ত্যাগ করার ঘটনা উঠে এসেছে। আসলে আমি মায়ের মুখে শুনেছিলাম আমার মামা একটু নাস্তিক প্রকৃতির ছিলেন, যে কারণে দাদু মামাকে মায়ের এই মূল ভিটে ছেড়ে পাশের ভিটেতে জায়গা করে দেন। তার মানে আপনি বলছেন গুপ্তধন লুকানো হয়েছে আপনার মামার ভিটেতে? তাই তো মনে হচ্ছে। আর পরের লাইনগুলো কিন্তু বোঝা যাচ্ছে। মামার বাড়িতে একটা পুরনো ঘর আছে যেখানে যাবতীয় জঞ্জাল থাকে, সেখানে সেখানে উড়ননাভ মানে মাকড়সা থাকবেই। আপনি হয়তো জানেন না, ওই ঘর বরাবর সোজা হেঁটে গেলে একটা লৌহ ফটক আছে। শুনেছি সেখানে একটা গুপ্ত সুড়ঙ্গও আছে। আগেকার দিনের মা কাকিমারা ওখানে চোর ডাকাতের ভয়ে সোনা লুকিয়ে রাখত। তাহলে তো হয়েই গেল, গুপ্তধন প্রাপ্তি একেবারে হাতের নাগালে। একটু রাত হলে সকলে ঘুমিয়ে পড়লে আমরা না হয় আপনার মামার বাড়ি যাব, কিন্তু চাবি নিয়ে চিন্তা নেই, বরদার কাছে আছে। কিন্তু কোমর বন্ধনীটা? অফিসার দত্ত ফোন করেছিলেন,
নীলাম্বর দেবের খুনি ধরা পড়েছেন বলেই ওনার দাবি। নীলাম্বর দেবের বাড়ির সিকিউরিটি গার্ডের অসংলগ্ন কথাবার্তা শুনে ওনারা তাকেই লকআপে নিয়েছেন। আজকালের মধ্যেই আশা করা যায় যে সবটা জানা যাবে। আর খুনি যদি ধরা যায় তাহলে তো একেবারে হয়েই গেল। কোমরবন্ধনী কোথায় সেটাও জানা হয়ে যাবে। তাহলে কি সত্যিই কেস গুটিয়ে এলো কাকাই? তাই তো মনে হচ্ছে ভাইবো। কাল মহাসপ্তমী, দেবীর প্রাণ প্রতিষ্ঠার সময় হয়তো সত্যি একটা বড় সড়ো কিছু ঘটতে চলেছে। ষষ্ঠীর রাত্রেবেলা সকলে যখন ঘুমিয়ে পড়েছে তখন ছোট কর্তা, চয়ন আর পাপাই তিনজন মিলে প্রসূন দেবের বাড়ির ভেতর গিয়ে দেখলেন বাইরে তালা ঝুললেও ঘরের চারিদিকে আসবাবপত্র এলোমেলোভাবে ছিটিয়ে রয়েছে। কিছু একটা আন্দাজ করে চয়ন দ্রুত গতিতে গুপ্ত সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখল সুড়ঙ্গের ভেতরে প্রচুর খোঁড়াখুড়ি করা হয়েছে। চারপাশে মাটি স্তূপাকৃতি হয়ে পড়ে আছে। সত্যি অদ্ভুত। আপনি আজ বিকেলে সবটা বললেন আর রাত্রের মধ্যেই। গুপ্ত সুড়ঙ্গ যেভাবে খোঁড়াখুড়ি করা হয়েছে তাতে মনে হচ্ছে এটা আজকের ঘটনা নয়। আচ্ছা, নীলাম্বর দেবের মৃত্যুর খবর শুনে সুধাম্বরবাবু আর আপনার মাইমা যারা এখানে ছিলেন তারা কটা নাগাদ বাড়ি ছাড়ে? চতুর্থীর দিন সন্ধ্যা 5টা নাগাদ খবর আসে। তার আধ ঘন্টার মধ্যেই সুধাম্বর দাদা, বউঠানরা মাইমাকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে যান। যাওয়ার আগে বাড়িটা তালা দিয়ে বর্দার হাতে চাবি দিয়ে গিয়েছিলেন। ওনারা বেরোনোর কিছুক্ষণ পরেই তো মা আমাকে নিয়ে এই গয়না কুঠুরিতে যান। এই সময়টা আমার মনে আছে। তার মানে চতুর্থীর পুরো রাত আর পঞ্চমীর পুরো দিন জোরে খোঁড়াখুড়ি চলেছে। পঞ্চমীর দিন রাত্রে একেবারে তল্পি তল্পা গুটিয়ে বাসে ধন একেবারে হাওয়া হয়েছে। তাই যদি হয় তার মানে নীলাম্বরের মৃত্যুটা এই বাড়িটাকে ফাঁকা করার জন্যই একটা সুচতুর পরিকল্পনা। আমার মন বলছে অফিসার দত্ত খুব শীঘ্রই ফোন করবেন। সিকিউরিটি গার্ড নয়, আসল খুনি অন্য কেউ। চয়নের কথা শেষ হতে না হতেই তার হাতের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে চয়নের মুখটা গম্ভীর হয়ে গেল আর ফোন রেখে চয়ন বলল, নীলাম্বর দেবের সিকিউরিটি গার্ড নাকি খুনের দায় স্বীকার করে চিঠি লিখে সুইসাইড করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে লকআপের ভিতরে সে বিষটা পেল কি করে? না, আমি নিশ্চিত এটাও খুন। নীলাম্বর দেবের মৃত্যুর দায় চাপিয়ে দিতেই খুনি আরও একটা খুন করেছে। হ্যান্ডরাইটিং টেস্ট করলেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। চয়নদা, গুপ্ততন্ত্র তাহলে নীলাম্বরের খুনিগুলো নিয়ে চলে গেল। আমি আমি ভাবতে পারছি না। সামান্য কটা টাকার জন্য যারা নীলাম্বরকে নৃশংসভাবে মারলো তাদের ধরা যাচ্ছে না। কোমর বন্ধনী না পাওয়া গেলে না যাবে, কিন্তু আপনি এটুকু জানবার চেষ্টা করুন যে কে এই কাজটা করেছে। এটা 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 আমার অনুরোধ আপনার কাছে, প্লিজ। একটা কথা বলুন তো, কোমরবন্ধনের মধ্যে যে নকশাটা আছে সেটা যে নকশা নয় সেটা আপনি প্রথমে ধরতে পেরেছিলেন, তাই তো? হ্যাঁ, আর কথার ছলে আমি এই বিষয়টা নীলাম্বরকে বলি, কিন্তু ও যে জিনিসটা এতটা সিরিয়াসলি নিয়ে নেবে বুঝতে পারিনি। দেখুন, ও তো বাড়িরই ছেলে। কোমরবন্ধনী নিয়ে গেলেও পুজোর আগে সেটা দিয়ে যেত। হয়তো মারা না গেলে ফোন করে আমাকে জানিয়েও দিত, কিন্তু তার আগেই। ব্রজমোহন বাবু, আপনি দয়া করে এবার পুলিশে খবর দিন। যেহেতু এই বাড়ি আপনাদের দায়িত্ব ছিল তাই এবার সবটা পুলিশকে জানাতে হবে। চলুন চলুন, আগে মাকে বলি, তারপর পুলিশকে ফোন করা যাবে। এখন হ্যাঁ। সপ্তমীর সকালে রায়বাড়ির উত্তর দিকের পুকুরে কলা বউ স্নান করিয়ে আনা হলো। তারপর পুরোহিত মশাই হাতে বেলপাতা নিয়ে প্রদীপের শিখার ওপর ধরলেন। একটু কালি পড়তেই পাতাটা মায়ের চোখের ওপর বুলিয়ে দিয়ে চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন করলেন। তারপর মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবার মন্ত্র বলে আবেগে বিহুবল কণ্ঠে বললেন, মা, তুমি এই মৃন্ময়ী মূর্তিতে থেকে আমাদের পুজো গ্রহণ করো। লোভের নাশ করে শুভের প্রতিষ্ঠা করো। মা, জয় মা দুর্গা, জয় দুর্গা। পুরোহিত মশাই যখন মায়ের পুজো করছেন তখন মেজকর্তা চয়নের পাশে এসে দাঁড়ালো। দুজনের মধ্যে কথা যা হলো তা ঢাকের আওয়াজে চাপা পড়ে গেলেও চয়নের চোখ দুটো দেখে মনে হলো সে যেন অন্ধকারে আলো খুঁজে পেয়েছে। মেজকর্তার সঙ্গে কথা বলে
চয়ন পাপাইকে খুঁজতে থাকলো। পাপাই তখন হিমির সঙ্গে কথা বলছিল। বাবাই, হ্যাঁ কাকাই, আমরা আসলে কলেজ নিয়ে কথা। আসল নকল চুলোয় যায়। আমার যে প্রচন্ড খিদে পেয়েছে, সেদিকে কি কারোর নজর নেই? কাকাই, আমি দেখছি রান্নাঘরে মা কাকিমাদের মধ্যে কে আছে। আমি আপনার খাবার বাড়তে বলছি। ছোট কর্তা ধাঁধাটা বুঝতে পেরেছি। গুপ্তধন এখনো খোয়া যায়নি, শাঁখারি পোতাতেই রয়েছে। সত্যি? হ্যাঁ, কর্তা মায়ের ঘরে চলো। বলো বাবা। দেখুন, অভয়বাবুর ছেলে প্রসূনকে ত্যাগ করার যে ব্যাপারটা, সেটা নিয়ে ধাঁধাতে লেখা নয়। কারণ ছোট কর্তা বলেছিল রামকান্ত বাবু যখন মারা যান তখন প্রসূন বালক, তাই বড় হয়ে অভয়বাবু যে প্রসূনকে ত্যাগ করবে সেটা তার পক্ষে জানা অসম্ভব। তাই মৃত্যুকালেও ধাঁধাতে সেটা লেখা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু যারা কোমর বন্ধনী থেকে গুপ্তধনের ধাঁধা পেয়েছে, তারা ওই মানেটি করেই প্রসূনবাবুর বাড়িতে অমন খোঁড়াখড়ি করেছেন। অভয় হলো ওখানে ঠাকুরের নাম। অভয় মানে শিব? হ্যাঁ। শিব ত্যাগ করেছে কি? বিলাস বেসন? তার মানে আমাদের যে দোকানটা আছে গহনার, যেটা বর্দামশাই করেছিলেন, সেটাই কি? কারেক্ট। তার সূর্যমুখ মানে পূর্ব মুখে চলে যেতে হবে। এরপর লাইনটা দেখুন, ফিরিব আবারও গর্ভে উন্নানভ কয়। উন্নানভ মানে হচ্ছে মাকড়সা, যা আসলে দেবী মায়ের প্রতীক। মা বিসর্জনের সময়ে আবারও আসার কথা বলে, তার মানে পুকুর। যে পুকুরে কলা বউ স্নান হলো এবং আপনাদের দেবী প্রতিমা বিসর্জন হয়, সে পুকুরের জলেই রয়েছে ভিক্টোরিয়ার উপহার, সোনার পেন্ডুলাম ঘড়ি, অ্যান্টিক জিনিস। বর্তমান ভ্যালুয়েশন অনুযায়ী 550 কোটির কাছাকাছি। কর্তা, আপনাকে একটা কাজ করতে হবে। ওই পুকুর পাড়ে 2 জন লোককে নিযুক্ত করতে হবে। বিকেলের আগেই যেন আমরা ছাড়া ওখানে কেউ না যায়। বেশ, আমি বর্দাকে বলে এখনই সেই ব্যবস্থা করছি। বিকেলে চয়ন, পাপাই আর ছোট কর্তা 3 জন মিলে গিয়ে পৌঁছালো সেই পুকুর পাড়ে। আমি সাঁতার জানি, ডুব দেবো, কিন্তু কোন দিকে? যেখানে হয় কেবল বিস্ময় হয়। কোন দিকে তাকালে আমরা অবাক হয়ে যাই। সূর্যোদয় যেদিকে হয়, তার মানে আবার পূর্বমুখ। পুকুরে ডুব দিয়ে সোজা পূর্বমুখ দেখে চলে যান। আমার বিশ্বাস পূর্ব দিকে কিছু না কিছু পাবেনি, হয় পুকুরের গা বরাবর, নয়তো মেঝে বরাবর। অল দ্য বেস্ট। আমার আবার ঠান্ডার ধাত, তাহলে আমিই নেমে পড়তাম। আরে না, আপনি বরং এই তেলে ভাজাটা খান। গরম গরম ভাজি এনেছি, আমি যাবো আর আসবো। কিন্তু ছোট কর্তা আর ঝাঁপ দিতে পারল না। তার আগেই কালো মুখোশ একটা গন্ডা মানুষ তার হাত দুটো টেনে ধরল। অপরজন চয়ন আর পাপাইয়ের মাথায় একটা বাড়ি মারল। ভাইবো, বেশ কয়েক ঘন্টা পর যখন চয়নের জ্ঞান ফিরল, তখন সে দেখল ওরা রায়বাড়ির উঠোনেই একটা বড় খাটের মধ্যে শুয়ে আছে, আর বাড়ির অন্যান্য সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত মুখে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছিল? কাকাই, উঠো না। শরীরে যখন বল নেই তখন শুধু শুধু বীরত্ব দেখাতে যান কেন? আমাদেরকেও তো বলতে পারতেন, আমরা সবাই মিলে না হয় গুপ্তধন উদ্ধারে যেতাম। আমরা 3 জনেই ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। অজ্ঞান অবস্থায় আমাদের হাত পা বেঁধেই নাকি জলে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কি ভাগ্যিস এক ভদ্রমহিলা আসার পথে আমাদের ওখানে দেখতে পান ওই অবস্থায়। উনিও বিধু দাদার গাড়িতে করেই ফিরছিলেন। তারপর বিধু দাদার সাহায্যেই আমাদের গাড়িতে উঠিয়ে বাড়ি নিয়ে আসেন। ভদ্রমহিলা আপনার বন্ধু হলেও এখানকার পুলিশের সঙ্গে কথা বলে নীলাম্বর দাদার মৃত্যু আর ওদের বাড়িতে চুরির বিষয়টা খবর করতেই এসেছেন। কে? নীলা? ভালোই হলো তুমি এলে। হ্যাঁ, আপনার মুখ থেকে সবটা শুনে আমার মনে হলো আপনার পাশে আসা দরকার। তাছাড়া সবটা সলভ হয়ে গেলে একটা নিউজও হয়ে যাবে। ভিক্টোরিয়ার সম্পদ, তাও কিনা এই শাঁখারি পোতায়। এই গ্রামটা তো ঐতিহাসিক হয়ে উঠবে, বলা যায় না। এই গ্রামকে কেন্দ্র করেই হয়তো কলকাতার মতো একটা বড় মিউজিয়াম তৈরি হলো। কিন্তু দাদা, গুপ্তধনের কি হলো? কেন ওই পুকুরে?
যারা তোমাদেরকে অজ্ঞান করেছিল তারা ভিজে অবস্থাতেই ছিল। তোমাদের থেকে ধাঁধার উত্তর চেনেন তারা বিস্তর খোঁজাখুঁজি করেছে, লাভ বিশেষ হয়নি। খালি হাতেই নাকি ছুট দিয়েছিল। বিধু, শেখর আর শিলা দুজনেই দেখেছে। তবে আমি ঠিক করেছি কাল সকালে আর একবার লোক নামাবো। সত্যি যদি তোমাদের কথা অনুযায়ী থেকে থাকে, মানে সেটা আমাদেরই তো বংশের গর্ব, দেখাই যাক না। যাই হোক, চলুন, অনেক ধকল গেছে তোমার ভাই, এবার কিছু খেয়ে নাও। আর হিমিমা, তুমি তোমার শিলা দিদিকে নিয়ে যাও। হ্যাঁ, তোমার সঙ্গে দিদি থাকবে। পরদিন সকালে লোক নামিয়ে বিশেষ লাভ হলো না। পুকুরের চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও কোনো গুপ্ত কুটুরি পাওয়া গেল না। ভাগ্যিস আমরা একেবারে সাবধান করতে পারিনি, না হলে তো আমাদের মাথায় একেবারে চাটি মেরে এলাম্বর বাবু ওই খুনি সব কিছু নিয়ে চলে যেতেন। যাই হোক, অষ্টমীর পুষ্পাঞ্জলিটা দিই, তারপর ভাবছি। জয়ন্দা, আমার মনে হচ্ছে ধাঁধাটার মধ্যে আমাদের একটা বড় কোনো ভুল হচ্ছে। যেমন? দেখো, তুমি পুরো ধাঁধাটা ডিকোড করে দিলে কিন্তু তীক্ষা প্রসূন শব্দের কোনো মানে কিন্তু বেরোলো না। তোমার কি মনে হয় রামকান্ত দেবের মতো একজন পণ্ডিত পুরুষ এমনি এমনি লাইনটা লিখেছিল? প্রত্যেকটা লাইনের যদি মানে থাকে তাহলে তো এই লাইনেরও কিছু না কিছু মানে থাকবে। ওই লাইনটা ধরে ভাবো, হয়তো তুমি ধাঁধাটা সলভ করতে পারবে। না খেলে আমার আবার মাথা খোলে না, খেতে খেতে ভাববো। অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সবাই খাবার টেবিলে বসলো। ফুলকো, লুচি, আলুর দম, মিষ্টির সঙ্গে আরেকটা নতুন খাবার যুক্ত হয়েছে, কুমড়ো ফুলের বড়া। 18 নম্বর কুমড়ো ফুলের বড়া খেতে খেতে চয়ন বলল, আচ্ছা, ফুলের অন্য নাম কি? প্রসূন, তাই তো? হ্যাঁ, তাই তো। আচ্ছা কর্তাবা, তার মানে এমন নয় তো যে তীক্ষ্ণা প্রসূন কোনো ফুলের নাম? অভয় করিলেন তীক্ষ্ণা প্রসন্ন সমুদয়, অর্থাৎ এমন ফুল যেটা শিব পুজোয় নিষিদ্ধ। কোন ফুলের অপর নাম হচ্ছে তীক্ষ্ণা প্রসূন? কেতকী ফুল। এই কেতকী ফুল নিয়ে পুরাণে একটা কাহিনী আছে। দেবী সীতা, রামচন্দ্র, লক্ষ্মণ দেরি করে আসার কারণে দশরথ ইত্যাদি পিতৃগণের পিণ্ডদান করে ফেলেছিলেন একাই। সেই সময় তিনি কেতকী ফুলকে সাক্ষী রেখেছিলেন, কিন্তু রামচন্দ্র এলে কেতকী মিথ্যে সাক্ষী দেয়। তখন সীতামা কেতকী ফুলকে শিব পূজায় নিষিদ্ধ বলে ঘোষণা করেন। এই কেতকী ফুলের অপর নাম তীক্ষ পুষ্প। তার মানে পুষ্পকেই ধাঁধাতে প্রসূন বলা হয়েছে। আমি আসার সময় বিধু দাদা আমাকে বিন্তেশ্বর পাহাড়ে উঠিয়েছিলেন। সেখানে কিন্তু আমি একটি কেতকী গাছ দেখেছি, যেটা বেদি আকারে ঘেরা আছে। হ্যাঁ, ওই গাছটা রামকান্ত দেব নিজে হাতে বসিয়েছিলেন। তার মানে ওই কেতকী গাছটার কথাই বলা হচ্ছে। আর পুকুর বলতে পাহাড়ের খাদ বরাবর যে ঢাল তৈরি হয়েছে, সেখানে যে পুকুর, সেটি। হ্যাঁ, ছোট কর্তা তো বলেছিল আগে যে ওই পুকুরেই দেবী মায়ের বিসর্জন হতো। বুঝেছি, তার মানে ওই পুকুর পূর্বমুখেই কোথাও গুপ্তধন রয়েছে। বড় কর্তা, শিলা, সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর মেজ কর্তা, আপনাকেও। আমি আবার কি করলাম? সপ্তমীর সকালে দেবীর প্রাণ প্রতিষ্ঠার সময় দেবী প্রতিমাকে দেখতে দেখতে একটা জিনিস আমার নজরে এলো। তখন আপনি সেখানে ছিলেন, মনে পড়ে মেজ কর্তা? আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম সেদিন। মনে আছে, মনে আছে। আপনি শুধিয়েছিলেন মায়ের নাকের কাছে ওই কালো চিহ্নটা কি? আমি বলেছিলাম ওটা মহামায়ার প্রতীক স্বরূপ মাকড়সা চিহ্ন। দাদুর মুখে শুনেছি মাকড়সা জাল তৈরি করে, অথচ নিজে সেই জালে আবদ্ধ হয় না। মহামায়াও ঠিক তেমনি, তার মায়ার সংসারে তিনি নিজে মায়ার অধীন নন। হ্যাঁ, আমি যখন ধাঁধার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, তখন আপনার কথা শুনে প্রথম ধাঁধার সব থেকে গুরুত্বপূর্ণ লাইনটা অর্থ কিন্তু আমি পারি। ফিরিব আবারও গৃহে অন্যানভ কয়। আবারও ঘরে ফিরে আসার কথা ওমা কখন বলে? বিসর্জনের সময়। তখনই বুঝতে পারি ওই লাইনের অর্থ পুকুর। ধাঁধার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা ছিল ওটাই। আর আজ বাকিটা সলভ হয়ে গেল। চলি। সাবধানে।
ওরা চারজন মিলে অরুণমতি পাহাড়ের গা বেয়ে উঠে বিন্তেশ্বর জঙ্গলের দিকে হেঁটে চলল। বিন্তেশ্বর জঙ্গলের দক্ষিণ দিকে প্রচুর গাছগাছালি, সেখানেই রয়েছে বেদি আকারে ঘেরা কেতকী গাছ। ওই গাছের পূর্ব মুখ ধরে পুকুর ঘেঁষে চলে গেল ওরা চারজন। এতক্ষণে চয়ন মুখ খুলল। ধার ধরে হেঁটে গেলে তোমারই সেরয়। মানুষের নিজের বলতে মাটি ছাড়া আর কিছুই তো থাকে না। আমরা তো মাটিতেই মিশে যাই। তাই এই পুকুরের ধার বরাবর হেঁটে গেলে যে চাঁপা গাছ আছে সেই গাছের তলাতেই রয়েছে গুপ্তধন। চাপা গাছ কেন? কারণ কেতকীর মতো চাঁপা গাছও শিব পুজোয় নিষিদ্ধ। তাই দীক্ষা বলতে আসলে দুটো ফুলকে বোঝানো হয়েছে। একটা গাছ প্রথমে আসবে আর একটা গাছ শেষে। চয়নের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় চারজন সন্ডা গন্ডা লোক ওদের ঘিরে ধরল। এই তো বাসাধনরা আবারও হাজির হয়েছে। দেখো, আমরা যেখানে এসেছি সেটা কিন্তু সবাই জানে। এবার কিন্তু আর নিস্তার নেই। নিস্তার কি চায় চয়ন দাদা? আমরা তো গুপ্তধন চাই। শিলার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালো ছোট কর্তা এবং পাপাই। দুজনে অবাক হয়ে গেল এটা দেখে। গুন্ডাগুলো তাদের তিনজনকে ঘিরে ধরলেও শিলাকে ছেড়ে রেখেছে। আমার সন্দেহ হয়েছিল শিলা, ষষ্ঠীর রাত্রের দিকে নীলাম্বরবাবুদের বাড়ির চুরির বিষয়টা ধরা পড়েছে। সপ্তমীর দিন সকালে তোমাকে আমি বলেছি, আর তুমি সপ্তমীর রাত না হতে হতেই হাজির। এরকম একটা মফস্বল জায়গায় তুমি প্রথম এলে, অথচ এতটুকু অসুবিধে হলো না। যেটাকে আমার মনে হয়েছিল তোমার আগে থেকেই এখানে যাতায়াত আছে। কোথায় থাকতে? বিধুশেখরের বাড়িতে। বিধু দাদা এর মধ্যেও? সম্পত্তির লোভ খুব ভয়ঙ্কর ছোট কর্তা। সেখানে 550 কোটির গুপ্তধন, অঙ্কটা কিন্তু মোটেই কম নয়। নীলাম্বরবাবু কোমল বন্ধনের সংকেতটি ডিকোড করতে যাকে দিয়েছিল সে সম্পর্কে শিলার মাস্ততা দাদা হয়। শিলা তার থেকেই সবটা জানতে পেরে যায়। নীলাম্বরবাবুর দেহরক্ষীকে হাত করে নীলাম্বরবাবুকে খুন করে কোমল বন্ধনীটা নিয়ে ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। তারপর সময় বুঝে ঘরের মধ্যে এমনভাবে প্রবেশ করে যেন খবর কভার করতে এসেছিল। কেউ ভাবতেই পারে না সে ঘরের মধ্যে ও আগে থেকেই লুকিয়েছিল। চমৎকার! সবটাই যখন ধরে ফেলেছো তাহলে আমাকে সঙ্গে রেখেছিলে কেন বলো? তোমার আসল মুখোশটা দেখবো বলে। বিধুশেখর দাদা কোনটা? ছোট কর্তাকে গতদিন মুখোশ পরা যে লোকটা ধরেছিল সেই তো আর এখন পাপাইকে ধরে আছে। আমি গতকাল লক্ষ্য করেছিলাম। বিধু দাদা, কিসের জন্য অপেক্ষা করছো? এখানকার মাটি খুঁড়তে শুরু করো। পেন্ডুলাম ঘড়িটা পেয়ে গেলে ফ্লাইট কাটা আছে, একসঙ্গে চলে যাবো দুজন মিলে। বলি, কোমর বন্ধনী আর এই পেন্ডুলাম ঘড়ি দুটো বিক্রি করলে 700 কোটি ছাড়িয়ে যাবে না? তেমনই তো আন্দাজ। মূর্খ বিধুশেখর, তুমি কি ভাবছো শিলা তোমাকে সম্পত্তি দেবে? তোমার কি মনে হয় শিলা সেই মেয়ে যে এই গ্রামে ঘুরতে এসে প্রথম তোমার বাড়িতে উঠেছিল আর তোমার থেকে সব ইতিহাস জেনে তোমার সাহায্য করতে এইসব করছে? কি বলতে চাইছো তুমি? চয়নদার কথাতে কান দিও না। ধূর্ত মানুষ ডিভাইড অ্যান্ড রুল গেম খেলছে, আমাদের আলাদা করে দিয়ে দুর্বল করতে চায়। দাঁড়াও দাঁড়াও, কি বলেছিলে সবটা বলো। শোনো, শিলা হিসেবে তুমি যাকে জানো, আমরা সবাই যাকে জানি, তার আরও একটা পরিচয় আছে। ছোট কর্তা, আপনার ঠাকুমা বিভাননী দেবীরা আসলে 2 নন 3 বোন ছিলেন। অভয়বাবুর 2 ছেলে ছিল, প্রসূন আর ধীরব। হেমনলিনী দেবীর মেয়ে আপনার ঠাকুমা বিভাননী দেবী। কিন্তু আপনারা দাদু হিসেবে প্রসূনকে জানলেও ধীবরের নাম শোনেননি, কারণ আপনার বড় দাদু অভয়দেব তাকে ত্যায্য করেছিলেন। আর দুশ্চরিত্র লম্পট স্বভাবের জন্য এই ধবরের নাতনি হচ্ছে শিলা। সম্পর্কে সে আপনার বোন, আর আপনার আর এক ভাই নীলাম্বরের খুনি। ছি নীলা, কোন বংশের মেয়ে তুমি? শুধুমাত্র বাবার অপমানের প্রতিশোধ নিতে এতটা পাপ ঘটালে? বেশ করেছি, এই গুপ্তধন আমার। ওরা যাকে বর্দামশাই বলছে সেই রামকান্ত দেব আমারও বর্দামশাই। এই কোমর বন্ধনী থেকে শুরু করে সবেতে আমার অধিকার। আমি সবটা বুঝে নেব। তার মানে তুমি আমাকে বোকা বানিয়েছো? সে আর বলতে, গুপ্তধন নিয়ে নিজে চম্পট দেবে? তোমার ফ্লাইটের টিকিট পর্যন্ত কাটা নেই, পুলিশের হেফাজতে তুমি যাবে। চয়নের কথার জালে পড়ে বিধুশেখর আর শিলা নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে গেল। আর সেই সময় সদ্ব্যবহার করে
বড় কর্তা, মেজ কর্তা, পরিবারের অন্য কিছু ছেলেদের নিয়ে সেখানে হাজির হলো। এত লোকজনকে একসঙ্গে আসতে দেখে সকলে চাপটে ধরল বিধুশেখর আর শিলাকে। বাকি দুজন সেখান থেকে চম্পট দিল। চিন্তা নেই, পুলিশের লোক সব জায়গায় সাদা পোশাকে ঘুরছে, আমি সকলকেই ফোন করে দিয়েছিলাম। শিলা, নীলাম্বরের মতো তুমিও আমার এক নাতনি, কিন্তু তুমিও তোমার দাদুর মতো একই ভুল করলে। হয়তো এই কারণে বড় দাদু বলতেন রক্ত কথা বলে। শোনো শিলা, এই চাপা গাছের মাটি খুঁড়ে কিছুই পাওয়া যাবে না। তুমি আমার বিশ্বাস জিতে নেওয়ার জন্য যে দাদা সলভের সাহায্য করেছো, সেটা আমি বেসনের বড়া খেতে খেতেই বুঝেছিলাম। কুমড়ো ফুলের গায়ে বেসন বন্ধুর মতো লেগে থাকলেও হ্যাঁ, তেলের ছিটে পড়লে কিন্তু বেসনের টুকরোগুলো আলাদা আলাদা হয়ে যায়। তুমিও ঠিক তেমন। প্রথম থেকেই তোমার প্রতি আমার একটা সন্দেহ ছিল, তাই আমি ইচ্ছে করেই তোমাকে ভুল সংকেত বলেছি। এখন পুলিশের কাছে যাওয়ার আগে গুপ্তধনটা দেখাটা দরকার। চয়নদা, গুপ্তধন তাহলে কোথায়? গুপ্তধন বিন্তেশ্বর পাহাড়ে নেই, আছে চিত্রাগড়ে। মনে আছে ছোট কর্তা এই লাইনটা? যেখানে হয় কেবল বিস্ময় হয়। হ্যাঁ, কিন্তু এর সঙ্গে চিত্রাগড় গুহার কি মিল? অরুণমতি পাহাড় দেখে এসে বিধুশেখর দাদাকে বাই বাই করে সেদিন আমাকে আর পাপাইকে নিয়ে আপনি গিয়েছিলেন শাঁখারিপোতার চিত্রগড় গুহাতে। আপনাদের বাড়ি যাওয়ার পথে বেশ কিছুটা ঝাউবন পড়ে, তার মধ্যেই রয়েছে গুহাটা। আপনি বলেছিলেন ছোটবেলায় আপনার ভাইরা স্কুল থেকে ফিরে সেখানেই কানামাছি খেলতেন, কিন্তু কখনো লক্ষ্যই করেনি চিত্রাগড় গুহার মুখটা ঠিক ঘোড়ার মুখের মতন। আর হয় মানে তো ঘোড়া। ওই চিত্রাগড় গুহাতেই রয়েছে গুপ্তধন। হ্যাঁ, বড়দামশাই নিজের গুহাটার নাম দিয়েছিল চিত্রাগড়। আমি ঠাকুরমার মুখে শুনেছিলাম বড়দামশাই নাকি প্রায়ই কথায় কথায় বলতেন দুর্গা সহায়, আর দুর্গার অপর নাম তো চিত্রা। হ্যাঁ বড় কর্তা, এবার চলুন চিত্রাগড়ে যাওয়া যাক। রায়বাড়ির 3 ছেলে কর্তা মাকে ধরে ধরে চিত্রাগড় গুহার মধ্যে ঢুকল। ওদের পেছনে চয়ন আর পাপাই দুটো জ্বলন্ত মশাল হাতে গুহার মধ্যে ঢুকল। শেষে বাড়ির গিন্নিরা এলো, আর পুলিশের 4 জন কনস্টেবল শিলাকে আর বিধুশেখরকে ধরে নিয়ে গুহাতে ঢুকল। বড় কর্তা, গুহার বাম দিকে দেখুন, একটা লক সিস্টেম দেখতে পাচ্ছেন? এই লোকটা তো মানে দেবী মায়ের কোমর বন্ধনীর মতো দেখতে। ঠিক ধরেছেন বড় কর্তা, এবার কোমর বন্ধনীটা ওখানে লাগাতে হবে, তাহলেই কেল্লা ফতে। শিলা, কোমর বন্ধনীটা কোথায়? ওটা আমি পুড়িয়ে ফেলেছি, ওটা তোমরা কোনোদিনও পাবে না। আর চিত্রাগড়ের এই গুপ্তধনও চিরকাল মাটি চাপা হয়ে পড়ে থাকবে, কেউ জানতে পারবে না। মায়ের কোমর বন্ধনী পুড়িয়ে ফেললে? এত আনন্দিত হওয়ার মতো কিছু নেই শিলা। দুটো খুন করেছ, যে কোমর বন্ধনের লোভে, সেটা না হয় তুমিই রেখে দাও। এমনিতে ওটা তো আর আসল নয়। মানে আসল নয়? না, ওটার রূপোর ওপর চল করা। মায়ের আসল কোমর বন্ধনে আমার কাছে। বাবাই, নিয়ে আয়। পাপাই সঙ্গে সঙ্গে একটা কাপড়ের পুঁটুলি নিয়ে এসে চয়নের সামনে ধরল, আর তার থেকেই কোমর বন্ধনীটা বেরিয়ে গেল। একমাত্র শিলা ছাড়া সকলের মুখে সন্তোষ আর হাসি ফুটে উঠল। চয়ন গুহার একটা নির্দিষ্ট খাপে কোমর বন্ধনীটা ঠিক করে লাগাতেই গুহার বাম দিক থেকে একটা দেওয়াল চড়চড় করে উঠল, আর তারপরে হাতের মতো দেখতে একটা সুন্দর কাঠের বাক্স বেরিয়ে এলো মাটির নিচ থেকে। সেই কাঠের বাক্সের মধ্যে বেশ কতগুলো চিহ্ন আর অক্ষর সাজানো ছিল। ছোট কর্তা ওম চিহ্নটা ধরে একটু ঠেলে দিতে বাক্সের বাম দিকের মুখের কাজটা ফুটো হয়ে বেশ কতগুলো মোহর বেরিয়ে এলো, আর তারপর বেরিয়ে এলো পেন্ডুলাম পকেট ঘড়ি, যার কাঁটা দুটো সোনার আর সময়ের জায়গাগুলোতে হিরে বসানো। মহা মূল্যবান এই রত্ন দেখে সকলের চোখ ধাঁধিয়ে উঠল। চয়ন পেন্ডুলাম ঘড়িটা হাতে নিয়ে বড় কর্তার হাতে দিয়ে বলল, এই নিন আপনাদের সম্পদ।
শিলার আর বিধুশেখরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর অষ্টমীর রাত্রে মায়ের সন্ধি পূজা ধুমধাম করে হলো। নবমীর দিন সকালের পুজো মিটতেই দুপুরে পুষ্পান্ন দিতে দিতে কর্তামা বললেন, সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, কোমর বন্ধনীটা শিলার থেকে পেলে কি করে? নীলাম্বর তো কোমর বন্ধনীটা নিয়ে যায়, ওটা শিলা চুরি করে, তাহলে? এখানেই একটা রহস্য রয়েছে। আসলে নীলাম্বর দাদা যে কোমর বন্ধনীটা নিয়ে গিয়েছিল সেটা আসল ছিল না, সেটাই ছিল রেপ্লিকা। আসল কোমর বন্ধনীটা এই রায়বাড়িতেই ছিল, আর ষষ্ঠীর দিন রাত্রেই সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। সেদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি যখন ঘুমোতে যাব ঠিক তখনই আমার চোখে পড়লো মন্দিরের দিকে একটা ছোট্ট টর্চ নিয়ে কেউ এগিয়ে যাচ্ছে। পাপাইকে ডেকে আমিও গায়ে একটা কালো চাদর দিয়ে অন্ধকার দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। আর তারপর মন্দিরের মধ্যে গিয়ে দেখলাম কেউ একজন গোটা গা কালো চাদরে মুড়ে নিঃশব্দে গহনা কুঠুরির খোলার চেষ্টা করছে। একসময় সে গুপ্ত সংকেত দিয়ে গহনা কুঠুরির দরজাটা খুলে ফেললো। তখন পাপাই আমার হাতে চিমটি কেটে বলল, কাকাই টর্চটা চালো, কে আছে ঠিক বুঝতে পারছি না তো। আস্তে, এই চিচিং ফাঁক, এ কি আপনি? সেদিন রাত্রে আমি যাকে দেখেছিলাম সে আর কেউ নয়, এ বাড়ির ছোট গিন্নি। বাকিটা আপনি বলুন। মিনু, তুমি? হ্যাঁ, আমি সেদিন রাত্রেবেলায় নতুন ঠাকুরপোকে সবটাই খুলে বলেছিলাম। কি কারণে আমি আসল কোমর বন্ধনীটা লুকিয়ে নকল কোমর বন্ধনীটা রেখেছিলাম সেটাও নতুন ঠাকুরপো জানে। উনি সত্যিই একটা বুদ্ধিমত্তার কাজ করেছিলেন, নাহলে আসল কোমর বন্ধনী নবমীর মধ্যে উদ্ধার করা যেত না। আসলে উনি আগে থেকেই সন্দেহ করেছিলেন আসল কোমর বন্ধনীটা চুরি যেতে পারে। এই যে স্বর্ণকার বংশের মেয়ে, তাই নিজে কিছু গহনা বন্ধক রেখে আসল কোমর বন্ধনীর রেপ্লিকা বানিয়ে সেটিতে সোনার জল ধরিয়েছিলেন। বৌমা, তুমি কি করে বুঝেছিলে এমনটা হবে? মা, আসলে আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি 1 বছর পুজোর সমস্ত দায় দায়িত্ব সুধাম্বর দাদাদের থাকে, অন্যবার আমাদের। আপনি তো জানেন গহনা কুঠুরির বাক্সের গোপন সংকেত একমাত্র বাড়ির ছোট ছেলেরাই জানে। কিন্তু সেই ছোট ছেলে তো শুধু আপনার ছোট ছেলে নয়, হিসেব অনুযায়ী দেব বাড়ির ছোট ছেলে নীলাম্বর দাদাও। তাই তিনিও সংকেত জানেন। নীলাম্বর দাদা বিশাল বড় গায়ক, কিন্তু গত 2 বছরে বিয়ে হয়ে এসে আমি যতটুকু বুঝেছি এই কোমর বন্ধনী নিয়ে ওনার আগ্রহের সীমা নেই। সে আগ্রহ কি নিয়ে আমি জানতাম না, জানার চেষ্টাও করিনি। কিন্তু গত বছর যখন নবমীর বিসর্জনে আমি নিজে কানে শুনলাম নীলাম্বর দাদা কাউকে ফোনে বলছেন, কোমর বন্ধনী হলো গুপ্ত খাজানা, যে পাবে সেই বড় লোক। কথাটা শুনেই আমার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। মনে হলো পরের বার তো আমাদের পুজোর দায়িত্ব আর গহনার সমস্ত দায়িত্ব গিয়ে পড়বে আপনার ছেলের ঘাড়ে। আমি বেঁচে থাকতে ওর কোনো অসম্মান হতে দেব না। তাই আর দেখুন, গহনা না পাওয়া যেতে মেজদাদাও কিন্তু আপনার ছোট ছেলের দিকেই আঙুল তুলেছিলেন। তুমি সত্যি রায়বাড়ির যোগ্য বৌমা। মা, আমরা নিজে দেখে আনলেও ব্রজোর জন্য এমন ভালো বউ আনতে পারতাম না। তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা। ছোট, আমি তোকে সেদিন ওভাবে বলতে চাইনি রে, রাগের মাথায় আসলে। আরে ঠিক আছে, আসল কথা কি জানেন, আপনাদের ভাই ভাইয়ের মধ্যে এই ভালো সম্পর্কটা না থাকলে গুপ্তধন কিন্তু কোনো দিনই পাওয়া যেত না। মানে? দেখুন, রামকান্ত দেব বাড়ির বড় মেজ ছেলেদের ব্যবসার দিকে আগ্রহী করতে বলেছিলেন, তেমনই নির্দেশ ছিল তার অন্যদিকে বাড়ির ছোট ছেলেরা চাইলে অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে বা অন্য কোনো জীবন বেছে নিতে পারে, তাতে তিনি কোনো আপত্তি করেননি। হিসেব অনুযায়ী দেখতে গেলে বাড়ির বড় অথবা মেজ ছেলে জানবে বাড়ির সকল নিয়ম থেকে শুরু করে পুরানো, যাতে পুজোতে কোনো ভুল হলে তারা ধরতে পারে। আর ছোট ছেলে জানবে গহনার ভান্ডারের লক, অর্থাৎ বাড়ির বড় ও ছোট এক হলেই খুলে যাবে গুপ্তধনের ভান্ডার। ছোট কর্তা শুধু গহনা কুঠুরির লকটা জানতেন, কিন্তু পুরানো জানতেন বড় কর্তা, আবার মেজ কর্তা মায়ের মুখের খুঁটিনাটি নিয়ম ও গল্প। 3 জনে এক না হলে গুপ্তধনের ওই ধাঁধার কোনোদিনই সমাধান করা যেত না।
তার মানে বাড়ি ভেঙে যাবে ছোট, ছোট না হয়ে যায় তার জন্যই বরদামশাই এত কিছু। একটা ভালো খবর আছে, রায়বাড়ির গুপ্তধন নিয়ে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এই গুপ্তধন কলকাতার মিউজিয়ামে থাকবে না, বরং শাখারিপোত আর চিত্রগড় কুয়োটাকেই মিউজিয়াম করে রাখা হবে। চিত্রগড়ের গুপ্তধন দেখতে মানুষকে এখানে আসতে হবেই, আর বিন্তেশ্বর জঙ্গল ও অরুণমতি পাহাড়কেও ভ্রমণের জায়গা হিসাবে তুলে ধরা হবে। এ তো দারুণ খবর, কিন্তু ভাইপো কাল দশমীতে পাঁঠার মাংস খেয়েই আমাদের তো কলকাতা ফিরতে হবে। তোমার আবার মন খারাপ করবে না তো? পাপাই হেসে ঘাড় নাড়ায়। কেন, আপনারা প্রতি বছর আসবেন না? হিমি একদম ঠিক কথা বলেছে, বছরের একটা দিন অন্ততপক্ষে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনুরোধ। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন সঙ্গীতা চৌধুরীর কলমে চিত্রগড়ের গুপ্তধন। চয়নের চরিত্রে প্রীতম, পাপাই চয়নের ভাইপোর চরিত্রে রৌনিক, শিলা ছোট গিন্নি, কর্তামার চরিত্রে বর্ণিশা, ছোট কর্তা ও পুরোহিতের চরিত্রে আমি সৌরভ, এবং নানান চরিত্রে আবির, রৌনিক। গল্প পাঠ গল্পের সূত্রধর আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় সুজয়, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যা।